When you're armed with education and big dreams, you set a value. আর এই ভ্যালুটাই আমার কাছে more important rather than Excel sheet business. What was your competition like, and did you ever face any, undercutting by other boutiques? তো যদি কখনো কোনো কাস্টমার আমাকে কিছু নিয়ে বলে যে লালিয়া ম্যাম এটা কিন্তু তোমার এখানে দিচ্ছে, প্রথম দিকে একটু রাগ হতো। আমার কাছে এখনো পিউ ওই হালখাতাটা আছে আমার কাছে। ফুল ইয়ার আমার 1 টাকাও প্রফিট হয়নি। আফটার ফিউ উইকস যখন আমি ফার্স্ট স্টার্ট করলাম, আই ওয়াজ ট্রোলড লাইক এনিথিং। Hello and welcome to the latest episode of my weekly podcast Straight Up with Shri. Business in Bengal, একটা খুব ambitious series আমি কয়েক মাস আগেই আপনাদের সামনে এসে পেশ করেছি এবং নিজেও brainstorm করে ক্রিয়েট করেছি, বিকজ আমার মনে হয় while cinema is very important, we all love actors and actresses and directors and of course great singers and music directors. What about the business and the economy of this state? বাংলায় ব্যবসা হয় না, বাঙালিরা ব্যবসা করতে পারে না, বাঙালি মেয়েরা আবার ব্যবসায় নামবে, এগুলো তো আনথিঙ্কেবল। কিন্তু আমি প্রচুর এন্টারপ্রেনিউর দেখেছি, whether it's in the F&B business, whether it is in the jewelry business or the textile business, there are entrepreneurs. And আজকে আমাদের যিনি হট সিটে আছেন, she is not just a female entrepreneur. She is the CEO and a design guru, a textile revivalist, যার billboards মানে কোনো নায়িকা বা কোনো মানে বড় সিনেমার তারকার থেকে কম নয়। From Fari to city center to everywhere you go, you must have seen it online as well. Sanskriti Boutique, Kolkata, and the one and only absolutely মানে গর্জিয়াস স্টানিং, অনেক বেশি অ্যাডজেক্টিভ আছে, মিসেস লালিয়া দত্তগুপ্তা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর কামিং অন দ্য শো অ্যান্ড অলসো থ্যাংক ইউ ফর প্রুভিং যে এই যে কথাগুলো আমি বললাম যে এখানে ব্যবসা হয় না, বাঙালিরা ব্যবসা করতে জানে না, বাঙালি মেয়েরা তো ব্যবসায় কোনোদিন আসতেই পারে না, ইভেন ইফ ইউর ফ্রম আ বিজনেস ফ্যামিলি, তুমি সব কিছুই ওই মিষ্টি হাসি দিয়ে ইউ হ্যাভ জাস্ট স্লেড ইট, যেটা আমার বোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, স্লে কুইন তুমি একদম। কিরকম লাগছে বলো শোতে এসে? নার্ভাস, অবভিয়াসলি খুবই নার্ভাস, বাট থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। ইটস মাই প্লেজার। তো আই এম নট ভেরি গুড উইথ ওয়ার্ডস, কিন্তু আশা করি আমি ঠিকঠাক বলতে পারবো। এটা বলছে যখন লালিয়া দি লাইভ করেন, মানে আই হ্যাভ লস্ট ট্র্যাক অফ দ্য কমেন্টস অ্যান্ড so much of love for you, so many people who have been a part of your journey. হয়তো ওনারা তোমার ক্লায়েন্ট বা কাস্টমার, they feel like family. When I see their comments, it's very personal because I've really worked for this brand. আজকে সংস্কৃতির জন্য আমি মানে আমার কোনো ত্রুটি আমি রাখিনি আর আমার কোনো রিগ্রেটস নেই। তো এই যে পুরো জার্নিটা, মানে ধরো আমি প্রথম থেকে যখন স্টার্ট করেছি, maybe I've given birth to the brand, but it's my customers who've nurtured and raised it. So the connection should be very personal, should be very real. আর যার জন্যে কি ইভেন টুডে যখন আমার এত লক্ষ, ধরুন আমাদের 2 লক্ষ ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স, এবং আমারটা পুরো অর্গ্যানিক, তার সত্ত্বেও যখন আমার হোয়াটসঅ্যাপ, যেটা 2-3টে ফোন আছে শোরুমে, হ্যাঁ ভিডিও কলের জন্য আমার স্টাফেদেরকে দেওয়া আছে, কিন্তু যে মেন বুকিংটা, যেটা মেন নাম্বার যেটা আমাদের স্ক্রিনে যায়, ধরো ইউটিউবে বা তোমার লাইভে যেগুলোতে যায় আমার শর্ট ভিডিওস, আমার সোশ্যাল মিডিয়াতে, ওটা কিন্তু ডিরেক্টলি 99% আমি রিপ্লাই করি। তো ওই যে ইটস প্রচণ্ড কিন্তু স্ট্রেসফুল, কারণ প্রত্যেকটা ডিটেলস আমাকে ডিরেক্টলি দিতে হয় অলওয়েজ আমাকে, কারণ অনেক ক্লায়েন্টসরা তো বিদেশে থাকে, বাইরে থাকে, তখন মিডনাইটে, কিন্তু আই ট্রাই টু বি প্রম্পট। আর এই 24 আওয়ার্সের মধ্যে 20 আওয়ার্স আমি কাজ করি। আর আমি ডিরেক্ট কানেকশন, কারণ আমি কাস্টমারদের সাথে যদি ডিরেক্ট না কানেক্ট করি, আমি কিন্তু কিছুতেই বুঝতে পারবো না যে তাদের রিকোয়ারমেন্ট, তাদের ক্রিটিক্যাল যে কোয়েশ্চেন্সগুলো বা তাদের ডিটেল, আই হ্যাভ টু বি ভেরি পেশেন্ট, আই হ্যাভ টু গিভ আ লট অফ টাইম ম্যানেজিং ফ্যামিলি অ্যান্ড দ্য ক্লায়েন্ট এক্সপেকটেশনস। তো এখন অবধি পারছি, জানি না, লেটস সি। না আই এম শিওর তুমি অনেক, মানে এই ওয়ার্ডটা আমি অনেক ইউজ করি আমার শোতে,
লম্বি রেস কি ঘড়ি। তো প্রথমেই আমি একটু জানতে চাইবো যে তোমার হোয়াটস ইউর স্টোরি, অ্যাজ ইন তোমার ব্যাক স্টোরি কি, যেরকম একটা ফিল্মে ফ্ল্যাশব্যাক হয়। অ্যান্ড অফকোর্স উইভ কাম টু নো দ্যাট ইউ অ্যাকচুয়ালি ডু কাম ফ্রম আ বিজনেস ফ্যামিলি, রাইট? তোমার বাবার চা পাতার ব্যবসা ছিলেন, ইয়োর গ্র্যান্ডফাদার ওয়াজ reputed, মানে very very respected freedom fighter, but he too had his business, plywood business. But nobody imagined that out of all you sisters, you would be the one who actually takes forward that business lineage. সেটা কি করে হলো? ইনিশিয়ালি আমার স্কুল টাইমে আমার পিসি, ছোট পিসি আমাদের ফ্যাশনটাকে, মানে তখন তো ফ্যাশন কথাটা বলা ঠিক না, মানে ওয়েল ড্রেসড, groomed and dressed, তো সেটা একটা কনভেন্ট এডুকেটেড স্কুল থেকে আমরা পড়াশোনা করেছি। তো তার জন্য কি ওখানে সবাই মানে একটু ভালো জামা কাপড় দেখলে ইন্টারেস্ট দেখাতো। তখন অত মানে যখন আমি ক্লাস বলতে পারো 6-7-এ আমার পিসি নিয়ে গিয়ে সবখানে আমাদেরকে সবাইকে কিভাবে কি বানানো হবে গিয়ে মেজারমেন্টস দেওয়া, এগুলো দেওয়া, খুব স্টাইলিশ করে আমাদের রাখতো। ছোট ছোট 3জন বোন, তখন আমার ছোট বোন তখনও জন্মায়নি। তো তখন থেকে আমার স্কুলের বন্ধুরা লালিয়া তো এরকম পড়েছে, আমাকে তাহলে এরকম একটা, আবার কোথা থেকে বানিয়েছো, কি করেছো, কোথা থেকে। তো তখন থেকে আমি স্কেচিং করতাম স্কুলে, ওদের ডিজাইনগুলো আমি করে দিতাম যে এটা এরকমভাবে বানাস, তোকে এটা ভাল লাগবে, তোর চেহারায় মানে এটা এরকম যাবে, মানে ওই টাইপের ডিজাইনিংগুলো আমি তখন থেকে শুরু করেছিলাম। তো ওইটাই যে ওই প্যাশনটা তখন থেকে যে শুরু করেছিলাম, সেটাই কিন্তু আমার প্রফেশন হয় ফিউচারে দাঁড়ায়। তো আমার বাবা বিজনেসে ছিল ডেফিনেটলি, বাট মাই ফাদার ওয়ান্টেড আ সান, যে বাবার কিছু আনফুলফিল ড্রিমসগুলোকে পারসিউ করবে। তো মেয়েরা বিজনেস করতে পারে বাবার খুব একটা ধারণা ছিল না। তো কিছুটা আমার না জেদ মতো হয়ে গেছিল টু প্রুভ আ পয়েন্ট। তখন থেকে কিন্তু আমার ফেমিনিজম ব্যাপারটা স্টার্ট হয়, খুব মানে সাবডিউড সাটল ওয়েতে, বাট মেবি ফ্রম দেন ইট ওয়াজ অলওয়েজ টু প্রুভ আ পয়েন্ট। তো আমি ইনিশিয়ালি স্টার্ট করলাম আফটার ICSE. Within few weeks, I was diagnosed with tuberculosis. Oh Lord. So I couldn't continue with that tea testing. তো আমাকে পুরো ওই তখনকার দিনে 3-4 months ধরে যে ইনজেকশনস, এবং তখনকার ট্রিটমেন্টটা খুবই মানে পেইনফুল। তো ওটা পারসিউ করা হলো না। আমার ওই ট্রেনিংটা যেটা আমি বাবার থেকে ডিরেক্ট নিতে পারতাম হলো না। তো যার জন্য কি হচ্ছে না, আমি না প্রত্যেকটা জিনিস ভীষণ ভ্যালিউ করি। দ্য ভ্যালিউ অফ যেটুকু সাকসেস আজকে সংস্কৃতির হয়েছে, হোয়াট এভার, মানে ওই যে স্ট্রাগলটা আমি ভুলিনি। তো তারপরে যাই হোক, আমি আমার দাদু ভাইকে, মানে আমার দাদুকে, মাই আইডল, তো ওনাকে খুব কনভিন্স করে বললাম যে আমি একটা এরকম বুটিক খুলবো। বুটিক তো না, তখন মানে একটা আমি গার্মেন্টস শপ খুলবো। তো তখন আমার বাকি বোন টোনেরা, বাকি ফ্যামিলি মেম্বার্সরা সবাই, দর্জির দোকান এখানে হতে পারে না, দর্জির দোকান। প্লাস জানতো যেখানে আমি ছিল জায়গাটা, ওটা মানে একদম বালিগঞ্জ স্টেশনের কাছে, একদম অন্ধকার, মানে ট্রাম যাচ্ছে, ট্রেন, অটো স্ট্যান্ড, ট্রাম ডিপো, মানে একদম একটু সাবাব। তখন বালিগঞ্জ তো এই আজকের বালিগঞ্জ না। তো সেখানে মানে জোর করে একটা খুলবো, কিন্তু মানে আমার আই ওয়াজ আ সায়েন্স স্টুডেন্ট, এবং ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, যেটা একটা আপার মিডল ক্লাস ফ্যামিলির একটা ড্রিম থাকে যে আমার বাড়ির মেয়েরা এটাই করবে। তো সেখান থেকে কনভিন্স করা, একটা ইনিশিয়াল ফান্ডিং জোগাড় করা দাদুভাই থেকে ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। বাট আমাকে একটা স্ট্র্যাটেজি করে দিয়েছিল যে আজকে আমি এই ফান্ডটা দিচ্ছি, কিন্তু আমাকে মান্থলি রেন্ট দিতে হবে। আরে বাবা, 2 দিন খুব কেঁদেছিলাম যে আমার বাড়ির লোকের আমার থেকে পয়সা চাইছে। বাট পরে যখন আমি ভাবলাম যে মান্থ এন্ডে আমাকে আফটার মাই সেলিং, মানে আমি যা যা বিক্রি করতে পারবো, ক্রিয়েশন হোয়াট এভার, থেকে আমাকে 1200 রুপিস বাঁচাতে হবে, নালে দাদুভাই বলেছে যে আমাকে 3 মান্থসে ব্যবসা বন্ধ করে দেবো, ওই জায়গাটা আমার হবে না। তো ওটা আমার কাছে অ্যাগেন অ্যানাদার চ্যালেঞ্জ। বাট ঠিক আছে, ওটা আস্তে আস্তে হচ্ছিল, কারণ নিজেই আমি তখন কাটিং করছিলাম, নিজেই স্টিচিং করছিলাম। তো তখন কিন্তু আমি শাড়ি দিয়ে স্টার্ট করি না, আমি কুর্তি আর তোমার স্কার্টস, টপস, ড্রেসেস এই দিয়ে আমি ইন্ডো ওয়েস্টার্ন একটা, হ্যাঁ, ওই দিয়ে স্টার্ট করেছিলাম। কিন্তু উইথ লিমিটেড ফান্ডস অ্যান্ড ওয়েন ইউ আর আর্মড উইথ এডুকেশন অ্যান্ড বিগ ড্রিমস, ইউ সেট আ ভ্যালিউ। আর এই ভ্যালিউটাই আমার কাছে মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান এক্সেল শিট বিজনেস। আমার কাছে কখনই, আমি নট আ পার্সন যে আমি আই কাউন্ট মাই ফিগার্স থ্রু এক্সেল শিটস। আই বিলিভ আমার ভ্যালিউটা, ইট শুড হ্যাভ আ ভ্যালিউ টু দ্য নেশন। তো আমার অ্যাচিভমেন্টস বা হোয়াট এভার লিটল
I've done so far. তো ওটা আমার কাছে more I value sentiments rather than the figures. So আজকে আমি যখন আমার স্টাফেদেরও বলি যে আমি হয়তো আজকে 10 পিসেসের বদলে আমি 8 পিসেসও যদি বিক্রি করি, that goodwill and relation should be there. ওটা আমার কাছে much more important. তো ওইভাবে স্টার্ট করেছি এবং till today it's the same motto that I And what was follow. that initial fund that you got from Dadu Bhai? 15,000 15,000 যেটা দিয়ে আমি ম্যাটেরিয়ালস ইন্টেরিয়ার, কারণ ওটা তো একটা চায়ের একটা তোমার স্টোর রুম ছিল, সেটা and পুরো only change করতে হবে। হ্যাঁ, আর only 50-60 স্কোয়ার ফিট, মানে অতটা ছোট। আমার কাছে এখনো পিউ ওই হালখাতাটা আছে আমার কাছে। তো একটা লাল রঙের ডায়েরি আছে, ওই ফুল ইয়ার আমার 1 টাকাও প্রফিট হয়নি প্রথম বছর 1 টাকা। এবং প্রথম বছর আমি ফার্স্ট ইয়ারে প্রত্যেকে ওই 15 পয়সার যে পোস্ট কার্ড পাওয়া যেত না পোস্ট অফিস থেকে, প্রত্যেকে পয়লা বৈশাখে ইনভাইট করেছিলাম, একজনও টার্ন আপ করেনি, একজনও। ফার্স্ট ইয়ার মানে একজন, আমি মিষ্টির বাক্স নিয়ে বসে আছি, এন্ড অফ দ্য ডে ওই 50 pieces of মিষ্টির বাক্স ওয়াজ ডিস্ট্রিবিউটেড among মাই ফ্যামিলি মেম্বার্স, নো ওয়ান টার্নড আপ। কারণ সবাই তো আশেপাশে সোনার গয়না, অত ভালো কার্ড, অত কিন্তু কেউ আসেনি। কিন্তু দেন আই মানে ওয়ার্কআউট করলাম যে কিভাবে ওটাকে আরো, মানে এগুলো না ছোট ছোট জিনিস ওয়াজ অলওয়েজ আ লার্নিং প্রসেস। এগুলো লাইফ হ্যাক বলে না আজকাল, লাইফ হ্যাক, মানে তুমি ঠেকে শিখছো আস্তে 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 করে। রাইট রাইট রাইট। তো প্রথম বছর তুমি যখন প্রফিট করতে পারলে না, তুমি তো একসাথে পড়াশোনাও করছিলে একদম। ডিড ইউ থিঙ্ক যে ভাই দরকার নেই, হাতটা আমি ডোবালাম জলে, কিন্তু আমি হাত নোংরা করব না, যেটা বলে এবার আমি হাত ধুয়ে একটা সেফ সিকিউর একটা পড়াশোনা করে, চাকরি করে, বিয়ে করে, মেয়েদের যেটা একটা গতানুগতিক একটা মানে নদীর মতন আমাদের জার্নিটা অলরেডি প্রি ডিমার্কেটেড থাকে, ডিড দ্যাট থট এভার ক্রস ইওর মাইন্ড? নেভার। ওকে। টিল ডেট আমি কখনো আমার প্যাশন থেকে কখনো ডাইভার্ট করিনি। মানে ওই যে আজকে ধরো 30 ইয়ার্স, আজকে সংস্কৃতি 30 ইয়ার্স দিস, মানে এ বছর 2025 ইটস 30 ইয়ার্স। আজকে 30 ইয়ার্সের আগে আমার যে জিল আর প্যাশনটা ছিল, আজকেও টিল ডেট আমার একটু ডাইভার্ট হয়নি পিউ। মানে একটু আমার মনে হয়নি যে আই শুড পজ, মানে আর ভাল লাগছে না, ইটস টু মাচ অফ আ হেডেক, আর পারছি না। নো, নেভার। আই এম মানে I wake up with a new dream, and every time I think that yes, I'll do it and I will do it. ফ্যামিলির কি রিঅ্যাকশন হলো ফার্স্ট ইয়ার যখন পুরো ধারালে কেসটা? কি হলো, ফ্যামিলি কি বললো? ফার্স্ট ইয়ারটা আমি সত্যি ধেরিয়েছিলাম যেটা বললে, কিন্তু ওটাতে তো আমার জেদটা চেপে গেছিল আরো বেশি করে। ফার্স্ট ইয়ার ইট ওয়াজ জাস্ট অ্যাবাউট গেটিং টু নো। সেকেন্ড ইয়ার থেকে আই স্টার্টেড, তখন একটু বিজনেসের আমি একটু আইডিয়া একটু বুঝতে পারছি। কারণ তখন তো আমি বুঝতে পারছো, তখন কিন্তু গুগল নেই, তখন কিন্তু ফোনও নেই, কিচ্ছু নেই। তার বেশ কয়েক বছর কিন্তু একটা বিশাল বড় নোকিয়া ওয়াকি টকি পেয়েছিলাম আমি, মানে ওটাই বিরাট ফোনগুলো তখন একটা, সেটা তাও অনেক বেশ কয়েক বছর আগে। তো তখন তো এত ইজি সবকিছু ছিল না, একটা রিয়েলি ফাইন্ড আউট। আর এই যে তুমি বলছো যে প্র্যাকটিক্যাল নলেজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তুমি যেটা জাস্ট আগে বললে, যে আজকে যেটা আমি ভীষণ মিস করি আজকের দিনে, আজকে এই যে আমাকে যে সারাক্ষণ নিজেকে গ্রুম করে দাঁড়িয়ে ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা দাঁড়াতে হচ্ছে, ওই সময়টা আই কুড ফুললি কনসেন্ট্রেট অন মাই ডিজাইনিং, গার্মেন্টস, টেক্সটাইলস, কি বানাবো, কি করব, এই লঞ্চটা কি হবে, আজকে এই সিরিজটা কি কি কালারে বানাবো, কি কি সাইজে বানাবো। আমার ডিরেক্ট তাঁতি এবং আমার টেলারের সাথে ডিরেক্ট কথা বলা, যখন ওনারা রিক্রুয়েট হল প্রথম বছর, তো ইট ওয়াজ আমি নিজে কাটিং আর স্টিচিং। এটাও কিন্তু জানো তো আমি প্র্যাকটিক্যাল টেলার, আমাদের ব্রিজের তলায় বিজন সেতু নিচে ব্রিজের তলায় প্রচুর দর্জিরা বসতো যারা অল্টার করে, ওদের থেকে আমি শিখেছি। ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম, আমার বাড়ির লোকেরা কেউ জানতো না। তুমি কি ছোটবেলায় সেলাই টেলাই করতে? অনেক না, স্টিচিংটা জানো তো আমি তখন আমার ওই ফ্যাশন কোনো মানে লার্নিং এর কিছু সেরকম ছিল না। আমার মনে হয় এনআইএফটিটা ছিল, তাও সেখানে ধরো আমি অ্যাডমিট হইনি, কিন্তু আমি YMCA
পার্ক স্ট্রিটে YMCA মিডলটন রোডে না YMCA ছিল, ওখানে এরকম ছোট ছোট না কোর্সেস হতো, শর্ট কোর্স। তো ওখানে আমি একটা 6-7 মান্থসের একটা কোর্স করেছিলাম ডিগ্রি নেবার জন্য, যে যদি অ্যাজ আ ডিজাইনার আমি কোথাও জয়েন করতে পাই, একটা ডিগ্রি, একটা প্র্যাকটিক্যাল নলেজ। সেখানে কিন্তু আমি ওই প্যাটার্ন ফেলে ফেলে কাটিং ফাটিং গুলো আমি করতাম। এবং তখন যে ওদের একটা ফ্যাশন শো করেছিল যেখানে আমাদের ডিসপ্লে করতে হয়েছিল, তখন না মানে মডেল তো অ্যাফোর্ড করতে পারতামই না। আমার মেজো বোনকে দিয়ে এবং সেজো বোনের বন্ধু বান্ধব, ছোট বোনের বন্ধু বান্ধব, ওদের সবাইকে দিয়ে আমার মডেলিং স্টার্ট হয়েছিল। আমার মেজো বোন পুরো র্যাম্পে এরকম দাঁড়িয়ে আছে, একটা কালিদারি কুর্তা পরে, তার মধ্যে আমার নিজে হাতে পেন্টিং ছিল এবং টেরাকটা বাটনস দিয়ে আমি সেই টেরাকটার বাটনসগুলোর মধ্যেও কিন্তু আমি পেন্টিং করেছিলাম করে, এবং পুরো দুপাট্টাটাকে প্রত্যেকটা প্যাচ করে করে কাটওয়ার্ক করে করে ওটাকে মানে এরকম করে স্টিচ করে লিঙ্ক করে করে কাটওয়ার্ক দুপাট্টাটা তখন হিট। আর হ্যান্ড পেন্টিং ইন কুর্তা, হ্যান্ড পেন্টিং ইন গার্মেন্টস, মানে আমি অল্প ফান্ড, আমার দাদুভাই তার জন্য ফান্ডিং করেনি, কারণ ওইটার জন্য আমাকে করতে হয়েছিল, ওটা আমাকে রোল করতে হবে। তো ওই অল্প ফান্ড দিয়ে কিভাবে রোল করে ওটাও কিন্তু আমার একটা শিখলে ওখান থেকে। তো তারপরে তোমার যখন সেকেন্ড ইয়ার থেকে একটু মানে স্থিত হলো পুরো ব্যাপারটা, and things became little more stable, did you hire a advertising agency or was it just the merit of your creation? একদমই না, I believe in whispering campaign। মানে আমার কাছে যদি তোমার কাজ ভালো হয়, লোকে জানতে পারবে, তোমার থেকেও, ওর থেকেও, ওর থেকেও। সো মেবি ভালো হয়েছে, সো আই এম হিয়ার টুডে। তো সেরকমভাবেই আমি যখন ইনিশিয়ালি স্টার্ট করলাম, তারপরে আমি বিলিভ করেছিলাম যে, এবং তুমি জানো আমার ভালো ক্লায়েন্টের মধ্যে জিনাত আমান আমার শোরুমে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার ইট ওয়াজ ফ্রম অ্যান এক্সিবিশন, প্রচুর এক্সিবিশন করতাম তখন, নট আউট অফ কলকাতা, উইদিন দ্য সিটি। এবং তখনই একটা এক্সিবিশনে জিনাত আমান আমার থেকে, আমার ছবিও আছে, জিনাত আমান আমার থেকে পারচেস করে কুর্তা, এবং তো ভীষণ সুন্দর, এবং উনি ওটা পরে আমাকে ছবিও পাঠান, যেটা আমার জামিল লেন ব্রাঞ্চে ওটা পুট আপ করাও আছে। সেকেন্ড ইয়ার অ্যাগেন উনি এসেছিলেন, কিন্তু তখন না জানো তো, আই উইশ তখন মানে এই এতটা মিডিয়া যে হাইপ যেটা ছিল আমাদের ফ্যাশন ওয়ার্ল্ডে, তখন তো ওরকম ছিল না। আর আমিও কিন্তু ফেসবুক বা এগুলোতেও একটু দেরিতে এসেছি, কারণ আমি যেটা বললাম আমি একটু ওল্ড স্কুল টাইপে। তো সেটা আমার কাছে একটা, ওনার থেকে কিন্তু বম্বের কিছু মানে ধরো এখানে কিছু আর্টিস্টরা উনি জানতে পারেন। তারপরে কলকাতায় আস্তে আস্তে তখন মৌসুমী চ্যাটার্জি আসলেন, উনি কিন্তু বম্বে থেকেই এসেছিলেন। কলকাতায় তখন কিছু শো থেকে উনি খোঁজ নিয়ে আমার এখানে এসেছিলেন, মৌসুমী চ্যাটার্জি, অনেক বছর আগে। তখন উনি অনেক ইয়াং এবং ভীষণ সুন্দর কথাবার্তা, অনেক মানে শিখেছি, মানে ওদের থেকে ছোট ছোট জিনিস নিয়ে প্রচুর শেখার জিনিস ছিল, কথাবার্তা যিনি উনি বলেছিলেন। তা শর্বরী দত্ত, ইনফ্যাক্ট আমার যখন নেক্সট এক্সটেনশনটা হলো এই ছোট্ট ঘরটা থেকে, যখন আমি আস্তে আস্তে আমার কাজ বাড়তে শুরু করলো, আমি আমার বাবাকে কনভিন্স করলাম যে তোমার না 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 হবে না হবে না করে, ফাইনালি কনভিন্স করে ওটাও আমি কনভার্ট করলাম সংস্কৃতিতে। তো আস্তে ব্র্যান্ডটা মানে জায়গাটা বাড়লো, স্টক বাড়লো, ডিমান্ড বাড়লো, এবং সেটা কিন্তু শর্বরীদি ইনঅগারেট করেছিলেন। এবং টিটু, ওটা টেলিগ্রাফ, তখন তো টেলিগ্রাফে টিটু পরে এসছে, টেলিগ্রাফ এটা ফুল কাভার করেছে। এবং তনুশ্রী চ্যাটার্জি কিন্তু সেটাতে এও করেছিল, মানে আমার মডেল ছিল। জামিলেন যে ইনিশিয়াল ব্রাঞ্চটা কিন্তু আমার দাদু ভাইকে দিয়েই ওপেনিং করিয়েছিলাম, কেননা আমি বিলিভ করি কি বলতো, যেই উইশটা, যেই মন থেকে যে ওয়েল উইশটা আমাদের একদম নিজেদের লোক করবে, সেটা কিন্তু বিরাট ব্লেসিং, সেটা একটা ব্লেসিং। ওই ব্লেসিংটা কিন্তু তুমি অন্য কোথাও থেকে পাবে না। কারেক্ট। তো তোমার যখন এই বিজনেসটা ধরে নাও আস্তে আস্তে ইউ আর গেটিং কোট আনকোট সেলিব্রিটি ক্লায়েন্টস, আই এম অ্যাজিউমিং দ্য মানি ওয়াজ অলসো রোলিং, হোয়াট ওয়াজ হ্যাপনিং ইন ইয়োর পার্সোনাল লাইফ এট দ্যাট টাইম? একটা মজার কথা শুনবে, 2 ইয়ার্স বাদে আমার বিয়ে হয়, ঠিক আছে? বিয়ের দিন আমি বউ সেজে শোরুমে এসে বিজনেস করে গেছি, মানে বিক্রি করে গেছি, জানো, লাল শাড়ি পরে, লাল শাড়ি পুরো ভেল পরে, চেলি টেলি পরে। একটা দিনও আমি, ইনফ্যাক্ট যেদিনকে আমার ছেলে জন্মায় মহালয়ার দিন, সেদিনকেও কিন্তু সকালবেলা আমার ওয়াটার ব্যাগ যখন বার্স্ট করে, তখন আমি সকালবেলা ফার্স্ট থিং আমার আজকে সবাইকে বোনাস দিতে হবে, পুজোর বোনাস দিতে হবে। পুজোর সময় আমি তার মধ্যে আমি নোট করছি
যে কাদের কাদের কি কি বোনাস বাকি আছে, আমি এখন হসপিটালে যাবো, আমার হাজবেন্ডকে ফোন ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে দেবো। অ্যান্ড আই এম এ ভেরি গুড পে মাস্টার, টিল ডেট আই হ্যাভ নেভার ফেলড আ ডেট, ভেরি গুড পে মাস্টার। অ্যাজ ফ্যামিলির ব্যাপারটা বলি, আমার হাজব্যান্ড তো ভীষণই সাপোর্টিভ ছিল, কিছু না, কিন্তু আমার ইনলসদের তরফ থেকে আমি কিন্তু প্রচণ্ড সাপোর্ট পেয়েছি। এটা একটা গুডউইল, ভীষণ আমাকে এটা হেল্প করেছে। পরে আস্তে আস্তে ফ্যামিলি মেম্বার্স তো অফকোর্স, তার সাথে সাথে আমার ইনলস, দে আর ভেরি ভেরি প্রাউড অফ মি। আমার হাজব্যান্ড কোনোদিনও, তখনকার দিনে একটা মেয়ে লোকাল ট্রেনে, তখন আমি ফ্লাইট অ্যাফোর্ড করতে পারি না, লোকাল ট্রেনে যে কাজটা, ধরো আমার স্পেশালি যখন আমার ছেলে জন্মায়, আমার ছেলে অনেক পরে জন্মেছে, বিয়ের অনেক বছর পরে, ছেলে যখন জন্মায় তখন মানে যে টাইমটা আমাকে ব্যালেন্স করতে হতো, আমার কাজে যেতে হতো ট্রেনে। তো ট্রেনে যে জিনিসটা, যেই 2-3 দিন আমাকে ট্রাভেল টাইমটা দিতে হতো, ফ্লাইটে সেটা কয়েক ঘন্টা, বাট আই কুডন্ট অ্যাফোর্ড। তো ওই টাইমটার আর কাজ আর ম্যানেজ করা, টাইম ম্যানেজমেন্ট করা, মাল্টিটাস্কিং করা, সো ইট ওয়াজ এভরিথিং টুগেদার, বাট আই ম্যানেজড। আর আর এইটা করেছি বলে, ওই জিনিসগুলো করেছি, আমার সাপোর্ট পেয়েছে আমার হাজব্যান্ড, আমাকে কোনোদিনও না বাধা দেয়নি। এই যে আজকে আমি যখন তখন এসে আমি লাঞ্চ করতাম, কি কখন অর্ধেক সময় খাবার টেবিলে পড়ে থাকতো, খেতেই টাইম পেতাম না। ইটস লাইক আ জুনুন, হিন্দিতে একটা কথা আছে বলে না, সত্যি একদম, মানে ইটস লাইক ইউর মোর দ্যান আ প্যাশন, আই থিংক, ইউ নো, ইটস লাইক আ intoxicating addiction. I'm a workaholic. I eat, live, sleep গার্মেন্টস, টেক্সটাইলস। মাঝরাতে স্বপ্ন দেখে যা মনে হলো, আর আমার মানে অদ্ভুত, আমার মনেও থাকে, লোকে বলে না ড্রিম তো লোকে ভুলে যায়, তবে হ্যাঁ অফকোর্স 100% না, কিন্তু বেশিরভাগটা না আমি মনে করি। এবং আমার হাজব্যান্ড বলে, তুমি বাইরে বসে তুমি সারাক্ষণ মেয়ে দেখো কেন, বুঝেছো তো, তুমি যেখানে যাচ্ছ কোনো পার্টিতে বা কোনো রাস্তাঘাটে কোনো মুভি হলে মেয়ে দেখো কেন? আমি মেয়ে দেখি না, আমি গার্মেন্টসটা দেখি, জামাটা দেখি, যদি কিছু ওর মধ্যে কোনো কালার কম্বিনেশন ভালো লাগলো, কোনো ক্যাফেটেরিয়াতে গেলে কোনো ওয়াল আর্কিটেক্ট ভালো লাগলো, কোনো ম্যাগাজিনে কোনো কালার কম্বিনেশন ভালো লাগলো, কি মাথায় না সারাক্ষণ ঘোরে। সেরকম কি তোমার সাথে এরকম এক্সপিরিয়েন্সেস হয়েছে which really were tough to surmount at some point? ধরো আজকে থেকে, আমি কোভিডের আগের কথা বলছি, বেনারস থেকে আমার ফোন এলো যে ভাবি আপকা ফটোজ সার্কুলেট हो रहा है पूरा बनारस में। এ বাবা। তো কি না, এইরকম তখন অলরেডি সংস্কৃতি কিন্তু একটা এস্টাবলিশ ব্র্যান্ড ইন কলকাতা, খুব রিনাউন্ড নাম করা, চেন্নাই থেকে বলো, কোয়েম্বাটোর বলো, দিল্লি, বম্বে, সংস্কৃতি বহুত আচ্ছা কর রে, মানে মনোপলি ব্যবসা করেছি, মনোপলি ব্যবসা। এবং সত্যি কথা কম্পিটিশনটা তখনও কিন্তু ফিল করিনি, কারণ আমি খুব মানে আমি যেটা বলে তখনও সোশ্যাল মিডিয়া অতটা আমি অ্যাক্টিভ ছিলাম না, ফিল করিনি, খুব হাসি মুখে, এবং কখনো কাউকে ডিমিন করিনি। ভালো লাগতো যে লোকে আমার কথা জিজ্ঞেস করছে, যা আমার তাঁতি বা আমার মাস্টার ভিভাররা বলছে যে আপনার ছবি নিয়ে এসছেন, এই টাইপের জিনিসগুলো চাইছে, কিন্তু উনি आपका प्रोडक्ट्स, आपका फोटोज सारा बनारस में सर्कुलेट हो रहा है। तो तখন আমি বলছি যে क्यों, बोले आप सोशल मीडियाते आप सब আপলোড করতে आपका फेसबुक में, তখন আমার ফেসবুকটাই, ফেসবুকে আপনি সব আপলোড করছেন, তো এটা নিয়ে সবাই চাইছে, তো এটা কিন্তু বাকি আমাদের তাঁতি ঠাতিরা কিন্তু মাস্টার ভিভারের আন্ডারে যারা কাজ করে তারা কিন্তু এগুলো ডিরেক্ট তৈরি করে করে বানিয়ে দিচ্ছে আন্ডার ভ্যালু করে। তো ঠিক আছে, আমি না অতটা গুরুত্ব দিইনি, যে ঠিক আছে, যে হ্যাঁ গায়ে মাখিনি, যে ঠিক আছে ওভার দ্য ইয়ার্স, ঠিক আছে যে আমি সব কিছু, কিন্তু আমার সোশ্যাল মিডিয়া থেকে তখন একটা ইন্টারন্যাশনালি সেই জিনিসটা আমার সেল হচ্ছে। আমার ইন্টারন্যাশনালি ফার্স্ট ফিউশন কাঁথা, হাফ শাড়ি, হাফ অ্যান্ড হাফ কনসেপ্ট, এই টাইপের কনসেপ্টগুলো ফার্স্ট আমার ইন্টারন্যাশনাল যাচ্ছে। তখনও কিন্তু তখন আজ থেকে কত 12-15 বছর আগে যখন ফার্স্ট ইন্টারন্যাশনাল আমার একটা শিপমেন্ট গেল, একটা কাঁথা স্টিচ ফ্রম বেঙ্গল, অ্যান্ড সো প্রাউড টু সে দ্যাট এটা একটা কাঁথা স্টিচ ছিল, বেঙ্গল কাঁথা, আর ডান মানে ফিউশন ভাবে করা হয়েছিল আমাদের বেঙ্গলেই। তো ওটা যখন গেল, তখনকার দিনে 25-3000 রুপিসে একটা শাড়ির যা দাম, তার 50% মোর অ্যামাউন্ট দিয়ে শিপমেন্ট করা হচ্ছে। তো ইট ওয়াজ আ ভেরি প্রাউড মোমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো লোকে কিনছে এবং লোকে বলছে যে টু গেট আ প্রোডাক্ট অফ সংস্কৃতি ইজ লাইক গেটিং আ লটারি, বাইং আ লটারি। ওয়াও। মানে ওই জিনিসগুলো আমি ভীষণ মানে, এবং শুধু তা না, তখনও যখন কিন্তু আমার কর্নফিল্ড রোড ব্রাঞ্চটা হয়নি, যখন বিদেশ থেকে রেগুলার ক্লায়েন্টসরা আসছে জামিন লেন ব্রাঞ্চে, ওখানেও কিন্তু একটা সমস্যা হচ্ছে। লোকে ভাবছিল ওই ব্রাঞ্চটা কিন্তু আমার খুব একটা বড় না, বুঝলে তো। তো ওখানে লোকে ভাবছিল যে এত ফ্যান্সি শাড়ি, এত রকমের ভ্যারাইটি, তো ইট হ্যাজ টু বি আ হিউজ শপ, স্wanky শপ, ভেরি অর্নেটেড, আর ভীষণ এটা হবে। কিন্তু ওরা যখন এসে দেখছে যে একটা ছোট জায়গা যেখানে, কিন্তু ওরা না অনেকে না এসে ডিসঅ্যাপয়েন্টেড চলছে, না না দিস কান বি সংস্কৃতি। তো এটাও আমাকে করতে হয়েছে। আবার এরকমও হয়েছে যে শোরুমের বাইরে লাইনও চলে গেছে, লোকের দাঁড়ানোর জায়গা নেই। আমি আমার ওপরে মেজানাইন ফ্লোরে সিঁড়িতে দাঁড়িয়ে এরকম বাল্ক শাড়ি নিয়ে এরকমভাবে ছুটছি, যে পাচ্ছে সে সেটাই কিনছে। এটা এক্সিবিশনও আমার হয়েছে অনেক অনেক বছর, অনেক বছর। তারপরে এলো আর খুব খুশি, মানে ইন্ডিয়ান টেক্সটাইল, ইন্ডিয়ান গার্মেন্টস, ইন্টারন্যাশনালি লোকে, ইয়াং জেনারেশন যারা শাড়ি পরতো না তারা শাড়ি কিনছে। সো ইট ওয়াজ আ ভেরি ভেরি প্রাউড মোমেন্ট ফর বেঙ্গল, ফর কলকাতা, ফর আস, ইয়েস, অ্যান্ড ফর এভরিবডি হু। এবং শুধু তা না, অনেকে যারা শাড়ির বিজনেস বা গার্মেন্টস বিজনেস স্টার্ট করতে চাইছে, অনেককে কিন্তু আমি সেটেল করানোর একটা মেন্টর চেষ্টা করেছি, এবং খুব রাইট অ্যাডভাইস দেওয়া, যতটা যেটা দেওয়ার। আর খুব ভালো লাগতো, মেয়েরা কিছু করবে, মেয়েরা যা লাগবে, এনিথিং, এনি গাইডেন্স, এনিথিং, আমি আছি তোদের পাশে, এগিয়ে যাও, এগিয়ে যাও। তো তারপরে শুরু হলো কোভিড। তো কোভিডের সময় ফার্স্ট দিন যখন অ্যানাউন্সমেন্টটা হলো যে 3 months বন্ধ থাকবে, বন্ধ থাকবে, তখন কিন্তু আমার আন্ডারে হাজার হাজার তাঁতি কাজ করছে, বুঝতে পারছো। আমার স্টাফস অলমোস্ট মোর দেন 37, এখন 37 স্টাফস। তো সবার মানে ওই আমি একটা দিনও যে মানে বুঝতে পারছো আমার মানে আমার এত কিছু একদিন আমি গ্যাপ দিইনি, একটা দিন আমি হয়নি যে আমি গ্যাপ দিয়েছি, আমি যাইনি, বা আমার মনে হচ্ছে আজকে ভাল লাগছে না, ইটস আ চিট ডে এর মতো একটা ব্রেক ডে, আমার হয়নি। সেখানে আমাকে বন্ধ রাখতে হবে, পাগল হয়ে যাব। পরের দিন সকালবেলা আমি আমার পিলোতে হেয়ার ফল, পিউ তুমি বিশ্বাস করতে পারবে না, ওই ওয়ান নাইট স্ট্রেসে আমি বোধহয় পুরো হেয়ার ঘুরাচ্ছি, যে এটা পুরো স্ট্রেস, এক্স্যাক্টলি। তারপরে ঠিক আছে কি করবো কি করে, তাও আমি হোয়াটসঅ্যাপে আপলোড করতে শুরু করলাম। হোয়াটসঅ্যাপ থেকে বিজনেস হচ্ছে, মানে নিচ্ছে, কিন্তু অবভিয়াসলি শিপিং করতে পারবো না, এনকোয়ারিজ আসছে, মেসেজেস আসছে। তারপর আমার একটা অ্যাডভান্টেজ ছিল কি বলতো, আমার দুটো ব্রাঞ্চই আমার কিন্তু বাড়ির খুব কাছে, যার জন্য ওয়াকিং ডিস্টেন্সে আমি কিন্তু নিচে নেমেই করতে পারতাম, এবং কর্নফিল্ড রোড ব্রাঞ্চে গিয়েও কিন্তু আমি প্রোডাক্ট আপলোড করতে পারতাম। নিজেই শাড়ির নামিয়ে আমি ছবি তুলতাম, বা স্যুট, কুর্তা, যাই যেটা আমার যখন মনে হয়েছে আমি নিজেই ডিসপ্লে করে নিজেই আপলোড করতাম সোশ্যাল মিডিয়াতে, এবং নিজেই সেটার ওপর ডিটেলসটা লিখতাম। বিশ্বাস করবে না, ফার্স্ট ডে যেদিনকে ধরো আফটার ফিউ উইকস যখন আমি ফার্স্ট স্টার্ট করলাম, আই ওয়াজ ট্রোলড লাইক এনিথিং। এবং মেলরাই বেশি, ছেলেরাই বেশি, প্রচন্ড ট্রোল করা শুরু করলো। ওনাদের কি প্রবলেম? লোকজন খেতে পারছে না, লোকজন, আপনি শাড়ি বিক্রি করছেন, আপনি আপনার নিজের দিকটা চিন্তা করছেন, হাউ ক্যান ইউ, দিস ইজ সো। ফার্স্ট পোস্টটা দেওয়ার পর আমি রিমুভ করে দিলাম, ডিলিট করে দিলাম, জানো, ডিলিট করলাম। তারপরে 2-3 দিন বাদে আবার ট্রাই নিলাম, যে দেখা যাক এবারে কি হয়। কারণ দেখো সারভাইভ করতে হবে, আমি আমার স্টাফেদেরকে বঞ্চিত করতে পারবো না, আমাকে ওদেরকে সবটা চালাতে হবে তাদের। এবং শুধু তারা তো ডিপেন্ড করছে, মানে এভরিবডি স্কেয়ার্ড হোয়াট উইল হ্যাপেন, উই ডোন্ট নো তো কি হবে আজকে। তো আবার স্টার্ট করলাম, তখন দেখলাম পরপর হুড়মুড়িয়ে কমেন্টস যে ইটস সাচ আ মানে মেন্টাল থেরাপি, এটা ভীষণ ভালো মাইন্ড বুস্টার, যে তুমি এরকম করছো, ভেরি গুড। কেন না কেন, এই যে একটা পজিটিভ যে আমার এনার্জি আমি পেলাম, এই যে একটা আমাকে যে লোকে এনথু দিল, আমার যে এনকারেজমেন্ট যেটা আমি পেলাম, that helped me grow, boosted you. And it was then that I started my live sessions, my videos, short videos, and my YouTube. YouTube এ কিন্তু গার্মেন্টস ডিসপ্লে, ইউটিউবে তোমার তুমি ভিডিওস করতে পারো, তোমার ধরো কিচেন, তোমার কুকিং,
কিন্তু শাড়ি ডিসপ্লে Garments করা কেউ ছিল গার্মেন্টস না। না, কেউ ছিল না। হ্যাঁ। এবং আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পেজ বলো, ইনস্টাগ্রাম, ইট স্লোলি, ইটস আ স্লো প্রসেস বাট ফুললি 100% অর্গ্যানিক। That's I've so never beautiful ever for me to sponsored. listen to. হ্যাঁ, Yeah. পুরোপুরি অর্গ্যানিক। এবং আই এম আ ভেরি শাই মার্কেটিং পার্সন, বুঝলে। আমি নিজে আমি আর ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা আই এম অলসো ভেরি শাই। আই প্রেফার স্টেইং বিহাইন্ড। আমার কাছে অনেক বেশি আমার হ্যাপি জোন হচ্ছে আমার লুম, আমার তাঁতি, একদম। তোমার ওয়ার্কার্সদের হ্যাঁ সাথে। হ্যাঁ। তো ওইখান থেকে আজকের দিনে যেটা এখন জেনজিকে যদি তুমি অ্যাট্রাক্ট করতে চাও, ওদেরকে যদি তুমি ইনভলভ করতে চাও, সো বিইং ইন দ্য ডিজিটাল মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা আমি চেষ্টা করছি যতটা পারি। ওইখান থেকে আমার স্টার্ট হলো ইউটিউব চ্যানেল। এবং ইউটিউবটা অনেক বেশি এলিট, অনেক বেশি তোমার ক্লাসি, তোমার খুব পোটেনশিয়াল বায়ার্স, এবং আই এম গেটিং আ ভেরি গুড রেসপন্স। আজকে যেটা আমি বললাম ফুলি অর্গ্যানিক, মোর দ্যান 31,000 সাবস্ক্রাইবার, পুরোপুরি অর্গ্যানিক। আর এবং আই এম ভেরি অনেস্ট, মানে আমি যা বলি, যেটা আমি বলি, ইট হ্যাজ টু বি ভ্যালু ফর মানি, ইট হ্যাজ টু বি 100% what I say and what I deliver, what I cater has to match. has to match. মানে ওটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তুমি ফেসবুকের প্রসঙ্গ তুললে, এই যে ফেসবুকে জিনিসপত্র বা ইউটিউবে, you were definitely one of the pioneers of that. One has to give it to you. But এখন তো এটা মুড়ি মুড়কির মতন। এখন ইনস্টাগ্রাম ইজ কনসিডার্ড আ কমার্শিয়াল মার্কেট প্লেস। মানে ফ্রম গান গাওয়া টু খাবার বানানো টু সেলিং ক্লোথস, জুয়েলারি, অ্যাক্সেসরিজ, ইট ইজ লাইক দ্য হাব, রাইট? আর এই লাইভ যাওয়া, মানে যেটা তুমি বলছো যে তুমি দেখাচ্ছ, সেই পরে লোকে অর্ডার করছে অ্যান্ড দেন ইউ আর ডিসপ্যাচিং দ্য থিংস, এটা যতটা ইজি তুমি দেখাও, তোমার অনেকেই অনুরাগীরা এই শোটা দেখছেন এবং দে ফলো ইউ, দে বাই ফ্রম ইউ, ইউ আর লাইক অ্যান এপিটোম অফ গ্রেস। Your hair is never out of place. Your makeup or whatever skincare you do is absolutely pitched right. Tomar jama kapor of course খুবই সুন্দর. Tomar jewelry is always matching. But doing this day after day after day after day, right? Tomar personal life, I'm sure there have been moments, we all go through ups and downs. সেই সময়ও কিন্তু তুমি যখন ক্যামেরার সামনে, you have to look the part. বিকজ সেইটার পরিপ্রেক্ষিতে তোমার বিজনেস বা সেল হচ্ছে। হাউ হার্ড ইজ দ্যাট? Yes, definitely it is hard. Yeah. Because when you do the same thing, মানে তুমি যখন রোজ ক্যামেরার সামনে তোমাকে সেজে গুজে দাঁড়াতে হচ্ছে, তো তখন যখন রিয়েল কোনো ওকেশনস থাকে তখন কিন্তু সত্যি সাজতে ইচ্ছে করে না। তখন মনে হয় একদম হ্যাঁ ক্যাজুয়ালি, এটা তো ওয়ার্ক প্লেস হয়ে যাচ্ছে তখন, সেটা মানে কাজের জায়গা তুমি যেরকম করে রোজ দাঁড়াতে। বাট আবার হ্যাভিং সেড দ্যাট, আজকে ধরো যদি সবাই সাজগোজ না করতো, যদি সবাই এখন কনসিয়াস না হতো, তাহলে তো আমাদের শাড়িও বিক্রি হবে না, গার্মেন্টস কুর্তিও বিক্রি হবে না, তোমার মেকআপ বা এগুলো বিক্রি হবে না। সো বিজনেস ওয়াইজ, সো এই প্রেশারটা সবার আছে বলেই কিন্তু এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটা কিন্তু সার্ভাইভ করছে, যেখানে দ্যার আর সো মেনি পিপল ইনটু ইট। আর এই যে তুমি বলছো মুড়ি মুড়কির মতো যে সবাই লাইভ করছে বা এটা, তো সবাই যে কথাটা করছে এটা কিন্তু বেসিক্যালি মিডল ম্যানের কাজ করছে। তো আজকে আমরা যে ক্রিয়েট করছি, আজকে ম্যানুফ্যাকচার করছি, এবং সেই ম্যানুফ্যাকচারিংটা করছি বলেই কিন্তু আজকে আমরা মানে সংস্কৃতি ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুকের থ্রুতে টু দ্য ওয়ার্ল্ড, ডিজিটাল ওয়ার্ল্ডকে আমরা ডিসপ্লে করতে পারছি। আমরা ম্যানুফ্যাকচার, আমরা ডিরেক্ট কাজ করছি উইভার্সদের সাথে, ডিরেক্ট আমাদের সেট অফ টিম আছে, আমরা কিন্তু জাস্ট ভায়া, মানে একটা ভায়া কিছু করছি না, ইটস জাস্ট স্ট্রেট ফ্রম দ্য উইভার টু দ্য কনজিউমার, ঠিক আছে? আর আমরাই ক্রিয়েট করছি, আমাদেরই টিম ক্রিয়েট করছে। ওয়েরাজ এখন কি হচ্ছে, ইটস জাস্ট দ্যাট, যেটা বললাম মিডল ম্যান, আমি জাস্ট একটা ভায়া কমিশন নিয়ে করলাম, যেটা বিক্রি হলো না, যেটা আমার লাইভে হলো না, সো আমার তাঁতি ওই লোকটি তো নিয়ে নেবে, যে ফেরত নিয়ে নেয়। সো ওরকমভাবেই জিনিসটা হচ্ছে এখন। তো কেউ, ওরা নিজেরাও হয়তো জান না, আজকে ধরো 50 পিসেস আনলো, তার মধ্যে 10টা করে লাইভ করলো বা 50 পিসেসই লাইভ করলো, তার মধ্যে যেটা 4টে হচ্ছে না, সেটা তো তাঁতিরা রিটার্ন নিয়ে নিচ্ছে, কোনো তো ইনভেস্টমেন্টই নেই।
কিন্তু আমরা যেটা যেটা আমি বলবো আজকে 20 বছর আগে যে প্রোডাক্টটা বা একটা কুর্তি বা শাড়ি বা হোয়াট এভার আমাদের ক্রিয়েশন যেটা আজকে কেউ পরেছে 20 বছর পর কিন্তু আমি বলে দেবো জানিস তো এটা কিন্তু আমাদের শোরুমের, এটা কিন্তু আমাদের তৈরি, এটা আমার তৈরি। আমি কিন্তু বুঝতে পারবো, আমি কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারবো, বিকজ উই হ্যাভ গিভেন বার্থ টু দ্যাট। আমি কিন্তু কিনে বিক্রি করে এরকম করছি না। হ্যাঁ, যদিও বা যেগুলো আমাদের পারচেসগুলো হচ্ছে, যেটা আমি পারচেস করছি, সেটাও কিন্তু ডিরেক্টলি ভিভারদের সাথে কথা বলে তার কালার কম্বিনেশন সেট করে, মানে এই একটা প্রচণ্ড কিন্তু হোমওয়ার্ক করতে হয় আমাকে। And do you have a team of designers now No. working with you? You do everything. No, I do everything. And you're not even a fashion graduate. না, মানে no. সেটা ভাবো, মানে লোকে তো আজকে একটা ধরে নাও যে কোনো ডিজাইনার দেখো তার একটা পড়াশোনা আছে, মানে সে ওই লাইনে ওই প্রফেশনটাতে, ইউর নট। না, তোমার পড়াশোনাটা কি হলো? ওই সায়েন্স পড়াটা ইতিগজ না, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, হ্যাঁ, তারপরে পুরোপুরি বিজনেসে, তার আগেই বিজনেসে ঢুকে Right. গেছি। এবং যেটা আমি বললাম, প্র্যাকটিক্যাল নলেজ আর ডিরেক্টলি বিং ইন টাচ উইথ দ্য কাস্টমার্স, উইথ দ্য কনজিউমার, Right. ক্লায়েন্ট, তুমি তাদের ডিমান্ডটা যখন জানো, আর এবং কি জানো তো, এই যে তুমি বলছো যে একটা কোনো আমার ব্যাকগ্রাউন্ড নেই, ডেফিনেটলি নেই, যেটা আমার তোমার কোনো কোর্স বা কিছু, আমার জাস্ট Right. ভীষণ শর্ট কোর্স ছিল, সেটাকে নাই বলা যেতে পারে, আমার কোনো ডিগ্রি নেই। কিন্তু এই যে আমার যে যেহেতু আমি জানি আমার কাস্টমার্স কি চায়, এবং ইন্ডিয়াতে দেয়ার সাচ ভাস্ট ভ্যারাইটি অফ টেক্সটাইলস। Absolutely, it's a paradise. তো অ্যাজ আ ডিজাইনার কি হবে, তোমাকে প্রথমে আগে ইউজুয়ালি কি হয়, তোমাকে আগে স্কেচ করতে হবে, তুমি জানো তুমি এইটা বানাবে, এবং তার জন্যে তোমাকে সেটার ফ্যাব্রিক আউটসোর্স করতে হবে। আমার ক্ষেত্রে কি, আমি যেটা বললাম না, আমার সব কিছুই হচপচ, মানে সব কিছু, কোনো কিছু একটা কোনো ট্রেন্ড ধরে বা কোনো এক্সেল শিট ধরে আমার কোনো কিছুই না। আমি কিন্তু আগে যাই যেখানে প্রচুর প্রচুর গার্মেন্টস আছে, প্রচুর প্রচুর টেক্সটাইলস আছে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু অন স্পট আমি এই থান মানে এগুলো দাও, আমি কিন্তু ওই মুহূর্তে কিন্তু আমি স্কেচ করে নিই মাইন্ডের মধ্যে, আমি এটা দিয়ে এটা বানাবো, এটা দিয়ে এটা বানাবো। আমি কিন্তু কোনো কিছু করে যাই না যে এটা বানাবো বলে আমাকে এটার জন্য কিছু কিনতে হবে বা কিছু। তো এটা একটা এভাবেই আমি চালিয়ে এসছি এত বছর। আর এছাড়া যেটা তুমি বলছো যে আমাদের এতজন যে করছে, আরও এটার মধ্যে প্লাস অ্যান্ড নেগেটিভ দুটোই আছে। হ্যাঁ, নেগেটিভিটিটা হচ্ছে যে আমি তো আর্টিস্ট, এই গ্রেসফুলনেসটা তো আমাকে রাখতে হবে। আমি ক্রিয়েট করছি, আমি একজন আর্টিস্ট, এবং যেহেতু ডিজিটাল মিডিয়াতে কেউ আমার শোরুমে আসতে পারছে যারা বিদেশে থাকে, এই যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস, এরা এত আমাদের পার্সেলস যা যায় এভরি ডে, আমাদের প্যাকিংয়ের টিম এখন আলাদা হয়ে গেছে, ডেসপ্যাচ টিম আলাদা হয়ে গেছে, আমাকে পুরো একটা সেকশন করে দিতে হয়েছে উইথ দ্য হোল টিম অ্যান্ড ম্যানেজার, যারা শুধু ডেসপ্যাচ করছে, বুক বিলিং করছে, ডেলিভারিজগুলো করছে, ওগুলো সব করছে, এই একটা পুরো সেকশন। এমপ্লয়মেন্ট বেড়েছে, প্লাস তোমার ইন্ডিয়ান যারা বাইরে থাকছে তারা এখন শাড়ি প্রচুর শাড়ি পরছে, এবং সেটা সংস্কৃতি থেকে যখন যায়, এখন হোল গ্রুপটা বলছে এটা আমারটাও সংস্কৃতি, তোমারটাও সংস্কৃতি। তো এই ব্যাপারগুলো শুনতে খুব ভালো লাগে এগুলো। তো এই জিনিসগুলো যখন আসতে থাকে ফিডব্যাকগুলো, তখন মনে হয় না এই প্রেশারটা খুব একটা প্রেশার। So somebody who can't afford a Sanskriti will go buy from Chaitra Mas's sale, right? সেটা has it affected you, or do you think যে না, তোমার clients are your clients, ওরা তোমাকেই কিনবে? প্রথমেই বলি যে কপি ব্যাপারটা, প্রথম দিকে যখন আমি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে যখন আপলোড করা শুরু করলাম, যেরকম আমার ওই প্রোডাক্টগুলো ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো স্টেটসে সার্কুলেট করেছিল, সেরকম আমার গলা কাটা ফেসও কিন্তু এখনো সার্কুলেট করে, যেখানে আমার ফেসটাকে ক্রপ করে দিয়েছে, বুঝলে, কিন্তু বডিটা তো করেনি। তো এবারে সেই এবারে সেটা তাদের পেজে, যে এবার আমার কাস্টমাররাই কিন্তু আমাকে, আমি না একদম অন্য পেজ মানে যদি না কোনো কাস্টমার আমাকে কিছু পাঠালো বা কিছু একটা, আমি না দেখি না, বা কোনো লাইভ একদমই ফলো খুব একটা করি না। তো আমি মনে করি ইটস আ ওয়েস্ট অফ টাইম, তার থেকে বরং আমি আমার কাজে কনসেন্ট্রেট করবো। তো যার জন্য আমি কখনো কাউকে নিয়ে বলতে বা কিছু একটা তুমি আমার কখনো শুনবে না, আমি জানি না। তো যদি কখনো কোনো কাস্টমার আমাকে কিছু নিয়ে বলে যে লালিয়া ম্যাম এটা কিন্তু তোমার এখানে দিচ্ছে, প্রথম দিকে একটু রাগ হতো, তারপরে মনে হতো যে মেবি দে লাইক মাই প্রোডাক্ট, তার জন্য এটা দিচ্ছে, এখন ইট ডাজন্ট ম্যাটার এনিমোর, জানো তো, মানে সেই ইন্সপিরেশন ইজ দ্য বেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি। একদমই তাই। তো এবং শুধু তা না শ্রীময়ী, আজকে এই যে
copy. It's a huge industry. It's an industry. And it's bag tag দেখো না, কোচের ব্যাগ দিল্লিতে, because I sort of stayed in Delhi for so many years, M Block market, মানে তুমি হয়তো একটা নর্মাল অরিজিনাল নিচ্ছ, ওখানে দেখবে all the copies are selling. তো এটা একটা হিউজ Industry, মার্কেট, এটা একটা হিউজ ইন্ডাস্ট্রি। সো ইনডিরেক্টলি you are giving work, you're giving something to the nation. So I find it that way. আমি আর ওটা নিয়ে, it doesn't bother me anymore. আর as for price, yes, Calcutta is a price sensitive city. It is. So, but I have no arguments with competitors who charge less. They know what their goods are worth. তো সেখানেও আমার কিছু বলার নেই। যারা সংস্কৃতি থেকে কিনবে, এত পুরনো, এত 30 বছর, ইজ নট আ ম্যাটার অফ জোক। মানে এত বছর ধরে ক্যালকাটা সিটিতে এবং সেম প্রফেশনে, মানে এটা না যে আমি জুয়েলারি, মেন্স কালেকশন এগুলো অ্যাড করেছি, কিন্তু ইটস অল রিলেটেড টু ফ্যাশন। তো তার বাইরে আমি ডাইভার্ট করিনি, এবং এখনও আমি করার চিন্তাও করছি না। জানি না আমার ছেলে যদি জয়েন করে বিজনেস নতুনভাবে কিভাবে কি করবে, সেটা পুরোপুরি ওর ওপর ডিপেন্ড করছে। কিন্তু অ্যাজ অফ নাও মানে আমি তো ওইটা পুরোপুরি ফলো, মানে একদম স্টিক করে গেছি। আমার পাথটাকে আমি খুব বেশি করতে চাইনি এবং দিওনি। তো দেখা যাক যে যদি আমি আমার এত বছর ধরে, যদি 30 ইয়ার্স ধরে আমার ক্লায়েন্টসরা আমার থাকে, তো হ্যাঁ ডাইভার্সন তো হবেই কিছু না কিছু। যখন মার্কেট ইজ ফিল্ড উইথ সো মেনি অ্যান্ড দেয়ার আর সো মেনি পিপল কামিং আপ, এই রিসেন্টলি এত বেশি লাইভ আর এত বেশি এই সেম প্রফেশনে এত বেশি লোক হয়ে গেছে। বাট আই ফিল ইফ ইউ আর গিভিং the best quality, and if you are giving your, যার জন্য কি it's fashion is more of the quality product. তুমি যদি কোয়ালিটি প্রোডাক্ট দাও, আজকে ধরো 10 বছর পরও যে আজকে একটা শাড়ি আমার একটা প্রোডাক্ট পরবে, সে আজকে ওই ফিলটার, ওই যদি লুকটা পায়। আমার তো ছবি আসে, আমার তো একটা অ্যালবাম আছে যেখানে সংস্কৃতি, শ্রীমতী, শ্রীমান, শ্রীমতী, যেখানে আজকে থেকে ধরো 10 বছর আগে শাড়িটা কিনেছে, কিন্তু 10 বছর পর যে পরছে, why not reuse it, not for one time wear. কারণ শাড়ি কিন্তু এখন একটা লাক্সারি প্রোডাক্ট হয়ে গেছে, একদমই তাই। এখন একটা এত এক্সপেন্সিভ হয়ে গেছে। তো সেরকমই যেরকম একটা জুয়েলারি কেনার মতো, ইটস আ পিস অফ আর্ট। তো সেটা তুমি কেন রিউজ করবে না? ইউজ ইট। দিস ইজ ওয়্যার আমি বলতে পারি যে আজকে আফটার 10-15 ইয়ার্সও যদি তুমি সেই প্রোডাক্টটা পরো, সংস্কৃতির কোনো ক্রিয়েশন পরো, ইউ উইল গেট দ্য সেম ফিল, সেম লাস্টার। তো সেটা থাকবে। এখন দেখো, শাড়ি এমন একটা জিনিস কলকাতায় অনেকটা মিষ্টির মতন। শাড়ি, গয়না, মিষ্টি, আমার মনে হয় এই তিনটে বিগ ইন্ডাস্ট্রিজ অফ কলকাতা। লোকে যারা বলেন বা বলে বা এটা প্রচার করে যে কলকাতায় তো কিছুই নেই, কোনো ব্যবসা নেই, সব এই বড় কোম্পানি উঠে গেছে, এত, সত্যি সেটা হয়েছে। আমি সেটাকে একেবারে তুচ্ছভাবে দেখছি না। পিপল হ্যাভ লস্ট জবস, বিগ ইন্ডাস্ট্রিজ হ্যাভ শাট ডাউন, জুট ফর ইনস্টেন্স, ঠিক আছে। বাট তুমি শাড়ি, গয়না, মিষ্টি, এখন F&B খাবার দোকান, যেটা প্রচুর ক্যাফে, একটা হিউজ এটা কালচার হয়ে গেছে। বাট দেখো শাড়ি, এবার কলকাতায় শাড়ির ব্যবসা করা ইটস লাইক সেলিং কোল টু নিউ কাসল, রাইট? বিকজ পিপল নো দেয়ার শাড়িজ, ইটস নট ডেলি, রাইট? সো এখানে আমার মা বা আমার দিদা, দে নো দেয়ার কাঞ্জিভারাম ফ্রম দেয়ার ঘাটচোলা টু দেয়ার তাঞ্চই টু দেয়ার টাঙ্গাইল, রাইট? দে অ্যাকচুয়ালি নো, অ্যান্ড অলসো তারা প্রাইসটা বোঝে। অ্যাজ তুমি বললে, ইটস এ ভেরি প্রাইস সেন্সিটিভ মার্কেট। তুমি যখন প্রথম এলে টু নাও, তখনও তো তোমার কম্পিটিশন ছিল, বোজরাজ, ওই আদি ঢাকেশ্বরী, তখনও তো ছিল। তখন মেবি ইউ স্টুড আউট বিকজ তুমি ফিউশন করছিলে, কিন্তু এখন ঘরে ঘরে ফিউশন। লোকে একটা ব্লাউজ, একটা আই এম ডুইং ইন্ডো ওয়েস্টার্ন, আই এম ডুইং ফিউশন। How have you remained relevant for 30 years, Didi? It's not a mean feat. Fusion কন্টিনিউ তো করছি নিশ্চয়ই, কিন্তু ফিউশনের কনসেপ্ট, কম্বিনেশন, ফিউশন তো সবাই, যেটা তুমি বলে ঘরে ঘরে সবাই করছে, কিন্তু টু ফিউজ দ্য রাইট ফ্যাব্রিক উইথ দ্য রাইট বর্ডার, উইথ দ্য রাইট মেটেরিয়াল, অ্যান্ড বিং ইট অ্যাট্রাকটিভ, ইনস্টাগ্রামেবল, আর ওইগুলো হচ্ছে দ্য ইউএসপি। তো তুমি যদি রাইট জিনিসের সাথে তুমি
অ্যামালগামেট করো, ফিউশন অফ টু স্টেটস, তাদের আর্ট, তাদের ক্রিয়েটিভিটি। আর কপি, যত আমাকে আমার প্রোডাক্ট ডিজাইন কপি করতে পারবে, কিন্তু আমার ব্রেনটাকে তো কপি করতে পারবে না। যতদিন আমার ব্রেন অ্যাক্টিভ থাকবে আমি ক্রিয়েট করে যাব। আর ইউএস যেটা আমি বললাম যে ডিরেক্টলি আমি আমার কাস্টমারদের সাথে ইন কমিউনিকেশন আছি, কন্ট্যাক্ট করি, ইন্টারঅ্যাক্ট করি, যেটা আমাকে হেল্প করে টু নো দ্য ডিমান্ড অফ দ্য মার্কেট। হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ দ্য মার্কেট এখন? ডিমান্ড হচ্ছে প্রাইসটা তো ডেফিনেটলি, কিন্তু হ্যাঁ আগে যেরকম তুমি যে সেলেব ক্লায়েন্ট বলছো বা যাদের ধরো যারা ধরো সেলিব্রিটি বা কিছু, এই যে সোশ্যাল গ্যাদারিংয়ের মধ্যে ইউ হ্যাভ টু স্ট্যান্ড আউট। তো হাটকে সবার মধ্যে অন্য রকম দেখাবে কি করে? আজকে তুমি একটা শাড়ি আমার থেকে নিতে পারো, কিন্তু সেটা তোমাকে নাই মানাতে পারে। সো অ্যাডভাইস, কাস্টমাররা কিন্তু আমার থেকে জানতে চায় যে এই চারটের মধ্যে ম্যাম ইউ সাজেস্ট মি কোনটা আমাকে মানাবে। আমি তো চিনি না, কাজ করে দিচ্ছ আমি সব। তো বলছি এটাই তো স্টাইলিস্টরা করে, ইজন্ট ইট? মানে কোন ওকেশনে, কোন ইভেন্টে তুমি কি পরবে, কিসের সাথে কি ম্যাচ করবে। এবং কি জানো, অনেক সময় এরকম হয় যে একটা টাইম ছিল আমি খুব বড় টিপ পরতাম, মানে রেগুলার ভেলভেটের বড় টিপ, এবং যখন আমার প্রোডাক্টস বাইরে যেত আমার প্রত্যেকটা, আমার এরকম বান্ডিল করে না টিপের পাতা কেনা থাকতো। বলা হতো যে তোমার মতো একটা পাতা টিপ, নন বেঙ্গলিরা কি টিপ কিনেছে না, মানে আমি দিতে বলেছে, হ্যাঁ, যে টিপের পাতা একটা করে ঢুকিয়ে দেবেন আপনার মতো একটা রেড ভেলভেট টিপটা, মানে ভীষণ আমার একটা বাঙালি, একটা কলকাতা টাচ, একটা বাঙালি টাচ আমার কাছে খুব মানে ইম্পর্টেন্ট ছিল, স্পেশাল ছিল। তো ওইটা একটা কিন্তু আমার কাছে একটা পুরো ট্রেন্ড, মানে কয়েক বছর ছিল, কোথায় হাজার হাজার পিস শুধু টিপের পাতা আমার গেছে নানান রকম রঙের। তারপরে ধরো এখন আমাকে, তখন তো আমি নিজেই মেকআপ করতাম, কিন্তু এখন যারা মেকআপে আসে তারা বলে যে বড় টিপ বলে একটু হয়তো এখন যাচ্ছে না, এখন ট্রেন্ডে ওটা নেই, তো এখন একটু ছোট ছোট টিপ পরি। বাট তো ওই একটা ছিল, তো যখন যেটা না মনে হয় ওই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আমাকে ভীষণ টাচ করে। ওগুলো হলো পার্সোনালাইজেশন অলসো না, ছোট ছোট তোমার জেস্টার্স গুলো যেটা বলে। নাও দিস এন্টায়ার প্যারাফার্নেলিয়া, তোমাকে সাজানোর একটা টিম টু মেক ইউ লুক দ্য ওয়ে ইউ ডু। অফকোর্স ইউ আর আ ভেরি বিউটিফুল ওম্যান, বাট ইট টেক্স আ টিম টু every day make you look like a diva, right, when you're presenting. And the celebrity clients that you have, in fact I was telling you that when we were discussing you being a guest on the show, আমার টিমের কয়েকজন বললো যে বাবা উনি তো পুরো সেলেব, মানে she hobnobs with celebs. Is she a designer or a socialite, right? So the point is that, see, celebrities don't come cheap unless they are your best friend or you've grown up with them or something, right? It's a business deal for them. Ora tomar it's an endorsement, it's a validation, it's a business, it's work for them. Tomar shari pora ba men's wear e jerom Jitu Kamal hoyto tomar ami dekhechi uni tomar je jama kapor porechen. How expensive is maintaining this whole ecosystem? Dekho, if the celebrities want to wear Sanskriti sari, do they reach out to you? They reach out to me. আমি কিন্তু কখনো ডিরেক্টলি কাউকেই আজ অব্দি অ্যাপ্রোচ করিনি। ওকে, তো ওরা রিচ আউট করে বা ওদের স্টাইলিস্ট রিচ আউট করে। তা এটা দেখো, এখন তো একটা প্রেশার তো ওদের পক্ষেও আছে যে রেগুলারলি ওদেরকে অ্যাটেন্ড করতে হবে, এই প্রিমিয়ার, অ্যাপিয়ারেন্স, এই ওপেনিং, তো সবসময় কত কিনবে? তো ইফ ইটস অলওয়েজ আ গিভ অ্যান্ড টেক থিং। তা আমারও যদি ওরা যদি পরে, ধর দ্যাট মিনস ইউর ব্র্যান্ড ইজ গেটিং রেকগনাইজড, দে ওয়ান্ট টু ওয়্যার, to look different, to look unique and the best in a Sanskriti. তো তাহলে যদি সেটা হয়, সো আমরা দিচ্ছি, আমাদের জুয়েলারি যাচ্ছে, শাড়ি যাচ্ছে, যদি ব্লাউজ থাকে ব্লাউজ যাচ্ছে, মেন্স ওয়্যার যাচ্ছে, ইউজ করছে, প্লাস তারপরে ইউজ করে সেটা যেখানে যাবার ওদের অ্যাটেন্ড করছে, এবং ইন গুড কন্ডিশন আমি কিন্তু রিটার্ন পাচ্ছি। Do you always get a return? Always. Till date, I've never faced any problem with any of the stylist or the celeb that it was damaged or anything, I'll not get it back. Ekhon obdi amar hoyni. So then do you dry clean it and sell it again? How does it work? Yes. But moreover, arekta ki hoy jano to, mane we keep multiple pieces of that item. Okay. So usually when I'm reselling it, I'm selling a fresh piece. Okay. But the branding is done via the celeb. Right. And is it also competitive, this whole celebrity catching game? I see a lot of boutiques now
being endorsed by celebrities, right? Even jewelry brands, দেখবে অনেকে গোল্ড পলিশ জুয়েলারি অনেকে করে আজকাল, অনেক সেলিব্রিটিরা, অ্যাজ ইউ সেড, সবাই তো আর গোল্ড বা ডায়মন্ড কিনে পড়ছে না, তো তোমার থেকেও হয়তো যারা জুয়েলারি নিচ্ছে, বাট এটাও কি একটা কম্পিটিশন, মানে যে এর শাড়ি বেশি পড়ছে বা এর গয়না বেশি পড়ছে, সো আই হ্যাভ টু নাও ইউনো try to be sort of known amongst the stylists so that they come to you? I really don't want to be a wannabe, হ্যাঁ, বাট কিন্তু যদি কেউ আমাকে অ্যাপ্রোচ করে, তার প্রোফাইল যদি ভালো থাকে, আমিও কিন্তু সবাইকে কিন্তু আমি দিই না। রাইট, আমি কিন্তু ওখানেও আমি কিন্তু ওখানেও কিন্তু আমার আই হ্যাভ মাই সে, অ্যান্ড ইফ ইউ শুড নো ওয়ে টু সে নো, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যে চাইলো বা আমি দিয়ে দিলাম, দ্যাট শুডন্ট বি। তুমি না বলেছো অনেককে কাকে? অনেককে নাম সেটা বলা যাবে না, হ্যাঁ, but নাম who has won your I mean I've seen a lot of celebrities, but some special, যেটা না করেছে কাকে জানো? যাদের প্রোফাইলের সাথে আমার তোমার ব্র্যান্ডটা brandটা যায় না, there's no alignment. না করেছি। এবং তাতে কোনো সম্পর্ক আমার খারাপ হয়নি, কিন্তু আমি খুব পোলাইটলি না করেছি, কোনো একটা রিজন দিয়ে বা কিছু একটা, যে না এটা এই সময় হচ্ছে না বা এই টাইপের আইটেম আমার কাছে নেই, মেবি নেক্সট টাইম। তো উইথ ডিউ রেসপেক্ট, উইথ এভরিথিং, মানে সেড অ্যান্ড ডান, ঠিক আছে, মিউচুয়ালি মানে। আর who has been a regular lover of Sanskriti amongst the people who we know? অনেকেই আছে, অনেকেই, হ্যাঁ অনেকেই আছে যারা রেগুলারলি কানেক্ট করে কোনো স্পেশাল ইভেন্টে। জেনারেল ইভেন্টের থেকে বেশি আমি প্রেফার করি কোনো ভালো কোনো ইভেন্ট, যেখানে অ্যাওয়ার্ড শো, যিনি অ্যাওয়ার্ড পাচ্ছেন বা কিছু একটা, অনেকেই আমার থেকে রেগুলারলি নিচ্ছে। গার্গী রয় চৌধুরী তার মধ্যে একজন, ঋতুপর্ণা সেনগুপ্ত আছেন, প্লাস তোমার রিসেন্টলি এখন সোহিনী সরকার, উনিও নিচ্ছেন, জিতু কামাল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেগুলারলি নিচ্ছে, এবং উনি সামনে আরও অনেকগুলো ইভেন্ট আছে যেখানে উনি চাইছেন পড়তে সংস্কৃতি। এছাড়া অনেকে আছে যারা কানেকশন ভালো আছে, কিন্তু তুমি কিন্তু আমাকে দেখবে না যে সবকটা ইভেন্টে আমি পাশে দাঁড়িয়ে না, আছি। তুমি নেই কিন্তু, না, মানে ঠিক আছে, তুমি আমার প্রোডাক্টটাই, আমার প্রোডাক্টটা তোমার ভালো লেগেছে, তুমি চাইছো, তুমি পড়ছো গয়না জুয়েলারি ফুল সেট পরো, ওনারা আমাকে পিকচার্স দিল, তো আমি সেটা যদি আপলোড করি, ভালো ছবি পেলাম, কিছু এ হলে তো করলাম, না পেলাম তো ঠিক আছে। what got you into men's wear? এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। মেন্স ওয়্যার শুরু হয়েছিল আবার আমাদের ক্যালকাটাতে তখন, মানে যখন আমি স্টার্ট করছিলাম, আমি মেন্স ওয়্যারটা স্টার্ট করলাম অ্যারাউন্ড 12 ইয়ার্স আগে, 12 to 13 ইয়ার্স আগে। তার আগে কিন্তু মেন্স ওয়্যার আমার ছিল না। তো ক্যালকাটাতে মেন্স ওয়্যারটা ভীষণ ন্যারো, মোনোটনাস একটা ফ্যাশন ছিল, মানে ওই গড়িয়াহাট থেকে পাঞ্জাবি, করকরের তসরের পাঞ্জাবি, যে বসলে একদম এরকম পেছন থেকে উঠে যেত, আর ধুতি যেটা মানে ওই তসর কালারেরই ধুতি, আর এইরকম, হ্যাঁ অফকোর্স সরবরি দিয়ে আমাদের মেন্স, হ্যাঁ একটা ভীষণ ভালো, এবং কিন্তু সেটা তো সবাই অনেকে অ্যাফোর্ড করতে পারতো না। তো অ্যাফোর্ডেবল ফ্যাশন যেটা, আর আমাদের কলকাতার যারা ধুতি পাঞ্জাবি পরে বা যারা মেন্স, তারাও কিন্তু খুব কনসিয়াস, মানে এর একটা মানে স্টাইলের বাইরে কিন্তু ওরা এক্সপেরিমেন্টাল না, যেটা বম্বে র্যালি যারা মেলরা তারা কিন্তু অনেক বেশি এক্সপেরিমেন্টাল, কিন্তু ক্যালকাটা পিপল মেনরা ওরা কিন্তু ভীষণ এখন অনেকটা বেশি ওয়াইড এক্সপেরিমেন্ট করছে, কিন্তু ইনিশিয়ালি ছিল না। তো তখন কিন্তু ব্লক প্রিন্টের ধুতি, তারপরে তোমার তোমার কুর্তা, যেগুলোতে মধ্যে আমাদের ট্রেডিশনাল টাচ থাকবে কিন্তু ওই টিপিক্যাল জিনিস থাকবে না, তো কাজ তোমার এগুলোকে চেঞ্জ করে, এবং মেন্স মীর আমাদের থেকে রেগুলার প্রচুর নিয়েছে। এবং মীরই আমি বলবো ওর পেজে যখন আপলোড করতো ভীষণ, মানে আমাকে আমার মীর ইনফ্যাক্ট অনেক শাড়িও নিয়েছে আমার থেকে প্রচুর, ওনার রেগুলার মীর আমার এখান থেকে শাড়ি গিফটিংয়ের জন্য প্রচুর শাড়ি কিন্তু, এবং রেগুলারলি এসছেন, নিয়েছেন। এবং আমাদের যিনি চা দিতেন এখনও আছেন, মানে নরেশ দা, চা, আরেকটা চা পাবো?
গায়ে হাত দিয়ে আরেকটা চাপাবো, মানে সবাই কিন্তু সেলেবরা যে ওই সেলেব অ্যাটিটিউড কিন্তু তা না। ইনফ্যাক্ট আমার কাছে কেউই খুব একটা ওই অ্যাটিটিউড দেখায়নি, যেটা আমি বললাম যে ইউ হ্যাভ টু নো, মানে যে তোমার ব্র্যান্ড ভ্যালুটাও তোমাকে জানতে হবে। অ্যাপ্রিশিয়েট করবে ওই জায়গাটায়। হ্যাঁ, যে তোমাকে পায়ের ঘাড়ে দাঁড়িয়ে তুমি এগিয়ে মানে ইউজ করবে আর তার কোনো এ দেবে, সেটা আমি অ্যালাউ কখনোই করিনি আর করবও না। তো এটা তো একটা আছেই, তার সাথে সাথে হচ্ছে তোমার আমার বেসিক্যালি জানো তো একটা মারওয়ারি মাইন্ড না বেঙ্গলি বডি, বুঝেছো তো? আর এটা কিন্তু বলেছে আমার একটা খুব ক্লোজ মারওয়ারি বন্ধুই, এই সেম প্রফেশনই আছে। তো আমাকে বলে তু তো এক মারওয়ারি মাইন্ড এক বাঙালি বডি মে। কিন্তু আমি তো শিখেছি প্রচুর, যে মারওয়ারিদের থেকে কিন্তু শেখার আছে। ব্যবসাটা বাঙালি যে ব্যবসা করতে পারে না কথাটা, তো মারওয়ারি থেকে আমি কিন্তু শিখেছি প্রচুর প্রচুর জিনিসটা, কিভাবে পুরো ফ্যামিলি মিলে একটা ব্যবসা করতে পারে উইদাউট মানে এনি তোমার ক্ল্যাশ আর এগুলোতে, সেটা কিন্তু শেখার জিনিস আছে। যার জন্যে কি এই যে এতজন ব্যবসা করছে, হয়তো আমরা ফ্যামিলি মেম্বার না, বাট উই আর ইন দ্য সেম প্রফেশন, সো আই অলওয়েজ বিলিভ লিভ অ্যান্ড লেট লিভ। That's I think something to learn also, যে কম্পিটিটর মানে তাকে তোমাকে কাট করে ডিমিন করে ডিসগ্রেস করে সেটা না, the whole sort of economy can flourish together. এই যে এত সোশ্যাল মিডিয়াতে ব্যাকল্যাশ হচ্ছে, অ্যাবিউজ করছে এক একজনকে, তো ওয়াই and নাম দিয়ে ট্যাগ করে দেখবে যে তুমি আমার ডিজাইন কপি করে, ইটস লাইক আ মানে ফিশ মার্কেট না, ক্যাক উই আর আর্টিস্ট, উই ক্রিয়েট, আমরা জিনিস আমরা তৈরি করছি, আমরা একটা জিনিসকে জন্ম দিচ্ছি, আমরা ওখানে একটা শিল্পকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমাদের কলকাতা, আমাদের বেঙ্গলের আইটেমস আমরা এত জায়গায় আমাদের যাচ্ছে, তার উপর কনসেন্ট্রেট করা অনেক বেটার। রাইট। Do you think the environment in Kolkata helps business? As a woman, what do you feel? We have a woman chief minister. এখানে Bengal Business Council হয়েছে। যদিও সেখানে again the gender parity is quite glaring, but as I said, I do see a lot of women entrepreneurs. F&B তেও আছে. Do you women have a body of your own? Have you ever thought of creating something like একটা collective of women entrepreneurs, only? Do you find support from the government to do your work? Investors, do they come for your line of work? How is it to be a businesswoman in Bengal? Sanskriti is a debt-free company. Okay. So, আমি যেহেতু ক্রিয়েশনে এতটা মগ্ন, মানে এতটা ইনভলভড, অ্যাকাউন্টসে আমি একটু পিছিয়ে। হ্যাঁ, তো কি হয়েছে, অলওয়েজ আমার যখনই আমার অ্যাকাউন্টের মানে আজকে মিটিং আছে, কালকে মানে তো আমার ওটা ভীষণ মানে বোরিং সাবজেক্ট একটা। আর বাট হ্যাভিং সেড দ্যাট, আমি এটুকু বলতে পারি যে কলকাতায় আমার এখন অবধি কিন্তু কোনো প্রবলেম হয়নি। মানে আমি খুব লাকি যে এখন অবধি আমি যেভাবে কন্টিনিউ করে যাচ্ছি, এবং আমার তো বেশিরভাগ এমপ্লয়িজ তো উইমেন। আর কনসিয়াস চয়েস, আই এম আ ফেমিনিস্ট অ্যান্ড ইটস আ কনসিয়াস চয়েস। যদি আজকে 5 জন আমার কাছে ইন্টারভিউ দিতে আসে, আর তার মধ্যে যদি 4 জনের পোটেনশিয়াল মেল থাকে আর একজন একটু মনে হয় যে ওদের উইকার, কিন্তু ওকে আমি নার্চার করে নিতে পারবো, আই গিভ হার দ্য পজিশন। হ্যাঁ, রাইট। আর দেখো, আমি অলওয়েজ বিলিভ করি যে উইমেন ফাউন্ডার্স যারা, তাদের সাকসেসটা আরও সেলিব্রেটেড হওয়া উচিত, নট টু ডিসকাউন্ট দ্য এন্ডেভার্স অফ মেন, কিন্তু একটা মহিলা তার বিয়ের পর তার সংসার, প্রেগনেন্সি ইজ সাচ এ লাইফ ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স, তার ধরে নাও বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস, মেনোপজ, শরীর খারাপ, কেয়ার গিভিংয়ের দায়িত্ব, সেইটা অক্ষত রেখে টু বিল্ড অ্যান্ড completely take your business to another level, somewhere has it been very hard, jeta it looks easy, right? You make it seem, oh, it was this, it was, but actually was it blood, sweat and tears? It was very, very hard. As I said, every aspect and every new journey I've faced problem and obstacles. And initially when I used to travel a lot, আমি যখন এত জায়গায় ট্রাভেল করতাম লোকাল ট্রেনে, তখন কিন্তু মেয়েদেরকে, মহিলাকে এন্টারটেইন করবে করতো না, কত ক্যাপাসিটি আছে এর পারচেস করার। কিন্তু যখন আমি শুরু করতাম,
ইট ওয়াজ লাইক আমাকে 4টে এনে দেখাচ্ছে, 2টো এনে দেখাচ্ছে, এই একটা কাপড় মানে যেটা বিক্রি হচ্ছে না ওদের লুমে বা ওদের কাউন্টারে, সেইটা ওইটা এনে দেখাচ্ছে। আমি কিছুক্ষণ বসলাম, তারপরে বললাম থাপ্পি লাও। তখন যেই দেখেছে থাপ্পি লাও মানে বান্ডেল আনো, এরকম ভাবে এদিকে 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 এদিকে, মানে এরকম ভাবে আমার পারচেজিং থাকে, জানো তো। ধরো 100 পিসের 50-50টা করে থাপ্পি আনলো, এখানে 25টা, মানে এটা আমার ফাইনাল। আমি একটা প্রোডাক্ট কিন্তু খুলে দেখি না, আমি কাপড়ের ওপর পাটটা দেখে বুঝে যাবো যে আমার ভেতরে কি আছে। এক্সপিরিয়েন্স ভেরি ভেরি রেয়ার আমার কিন্তু ডিসকাউন্ট বা কোনো ওই পয়লা বৈশাখ সেল বা এরকম কিছু খুব রেয়ার। তো আমি জানি আমার ডেড স্টক থাকবে না, আমি সে বুঝেই আমার পারচেজগুলো হয়, সে বুঝেই কিন্তু আমার ক্রিয়েশন and হয়। it's your money that's rolling. ইয়েস। How have you made this money roll? What are the tricks? Jodi Q, as you said, you've acted like a mentor to many women or a man also who wants to start this business. What would you say are the 3 things they have to keep in mind? The first thing is to believe in yourself. The second thing would be patience. আজকালকার যারা বিজনেস শুরু করছে, কোনো ব্যাপার immediate result, no. Patience. You trip and fall, you rise up, and that's very important. এই যে আমার যে প্রবলেমসগুলো ফেস করেছি, সেটা যে আমি সিঙ্গল হ্যান্ডেডলি ওভারকাম করে আবার উঠে দাঁড়াবো, ওখানে যদি তুমি পড়ে যাও আর তুমি যদি ওখানে পড়ে থাকো, the world will move ahead. Survival of the fittest. তো ওই যে উঠে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট, ওটা তোমাকে করতেই হবে। আর আরেকটা হচ্ছে অনেস্টি। তুমি মিথ্যে কথা বলে বা কিছু ভুল কমিউনিকেট করে, ভুল বুঝিয়ে তুমি বেশি দিন পারবে। ইনস্ট্যান্ট রেজাল্ট, ইনস্ট্যান্ট, যেটা ফার্স্ট পয়েন্টে যেটা আমি বললাম, ইনস্ট্যান্ট মানি খুব অল্প সময় থাকে। যদি তুমি লং টার্ম সার্ভাইভ করতে চাও, তোমাকে কিন্তু ওই আস্তে 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 গ্রোথটা ফিল করতে হবে, তোমার মধ্যে ওটাকে কিন্তু নিতে হবে। হ্যাঁ, দেখো এটা আমরা মানে অলমোস্ট আমাদের আড্ডার শেষের দিকেই এসে গেছি। একটা কথা আমার খুব কানে লাগে অ্যান্ড বাজে, দেখবে অনেকে এই যারা শাড়ির বিজনেস বলে যে গয়নার বিজনেস, যে প্রথমে যখন করতো লাইভ তখন তো দাম এত রিজনেবল ছিল, যেই দুটো সেলিব্রিটি তাদের কাপড় বা গয়না বা কিছু ইউজ করে নিল দাম বাড়িয়ে দিল। এটা কি তুমি করেছো? আমার তো প্রত্যেকটা প্রোডাক্ট তুমি যদি ফলো করো আমার ইউটিউবে, এভরিথিং ইজ মেনশনড, মেটেরিয়াল মেনশনড। আমার একটা ফুল ইউটিউব যখন চ্যানেলে আমার যে প্রোডাক্টসগুলো প্রত্যেক উইকে আমি 3-4 ইউটিউব এপিসোডস আপলোড করি, তো সেটাতে কিন্তু আমার এপিসোডের ডিটেলসটা দেওয়া থাকে, তাতে আমার প্রোডাক্ট ডিটেলস, আর আমি খুব ডিটেলসে ডেসক্রাইব করি প্রত্যেকটা জিনিস, যাতে আমি ওদের ফিল করাই যে দে আর ইন মাই স্টোর। আমার শোরুমে এসে যেরকমভাবে একটা জিনিস প্রশ্নগুলো করার যে উত্তরগুলো আমরা সামনাসামনি দিতে পারবো, হ্যাঁ, সেটা যাতে আমি ভার্চুয়ালি তাদেরকে বলতে পারি। তো আমার প্রোডাক্ট প্রাইস তো মেনশনড, তো এই না যে ওটা আজ কালকে কেউ পরে সেটাকে তার দাম বেড়ে গেল, তা তো না, আমার তো অলরেডি ডিক্লেয়ার্ড প্রাইস ডিক্লেয়ার্ড। তো অ্যান্ড ইট রিমেন্স। হ্যাঁ, আফটার 3-4 ইয়ার্স যদি ওই ফ্যাব্রিকটা বা প্রোডাক্টটা যদি আমি আবার একটু চেঞ্জ করে রিক্রিয়েট বা একটু রিডিজাইন করলাম, সেটা আলাদা ব্যাপার। সেটাও মানে আমি চেষ্টা করি, আর আমি ভীষণ আমি টু গেট দ্য বেস্ট রেট ফ্রম দ্য ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারার, আমি যে কি স্টিক করে থাকি, আমি যদি কমে পারচেস করতে পারি বা ক্রিয়েট করতে পারি, আই ক্যান ডেফিনেটলি গিভ দ্যাট I can forward it to my customers. Right. So you're a hard bargainer. Marwari bargainer. I am. যেটা তুমি বললে, I am. Right. দেখো বিয়ের সিজন আসছে এবং তোমাকে তো এখান থেকে আমরা ছাড়া দিচ্ছি না till you tell our viewers, both men and women, what are the trends this season? How can they dress up so that they look different on the special days? বিয়ে, অনেক এই সময় বার্থডেজ, অ্যানিভার্সারিজ, শীতকালেই তো আমাদের অনেক সেলিব্রেটরি ওকেশন হয়। তো বিয়ে দিয়ে শুরু করলাম, এখন তো মেয়েরা অনেক লাইট কালার্স পরছে। আলিয়া ভাট হ্যাজ পপুলারাইজড লাইল্যাক, পরিণীতিও হালকা রং পরে বিয়ে করেছিল, দীপিকা যদিও লাল। সো হোয়াট আর দ্য ট্রেন্ডস, মানে কিছু যদি বলো, কিছু যদি গাইড করো যারা লুকিং ফর সাম ডিরেকশন।
আমাদের ইউএসপি হচ্ছে অ্যামালগামেশন অ্যান্ড ফিউশন অফ টু স্টেটসের প্রোডাক্ট, 2-3 স্টেটসের দ্য বেস্ট অফ দ্য প্রোডাক্ট। লাইক পটোলার মধ্যে গোটাপত্তি রাজস্থানে হচ্ছে, পটোলা তেলেঙ্গানা রাজকোট, আর গোটাপত্তি রাজস্থানে কাজটা করাচ্ছে। এইরকমভাবে ফিউশন, সুতরাং একটা প্রোডাক্টকে কিন্তু আমরা ডিফারেন্ট স্টেটসের মধ্যে ঘুরিয়ে তারপরে বিক্রি হচ্ছে কলকাতা সংস্কৃতিতে। তো এটা আমাদের ইউএসপি এবং আমরা সেটাকে মেনটেন করে, যেটা আমি বললাম কাস্টমারদের সাথে আমার ডিরেক্ট ইন্টারাকশন হয় বলে কি চাইছে, লাইট কালার্স, প্যাস্টেল কালার্স, সবাই যে তা চায় তাও না, যারা ডার্ক কালার ব্রাইটার চান, নানান রকমের ভ্যারাইটি আমি রাখছি, আমাদের এখানে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে মেন্স কালেকশন, রেডিমেড ধুতি। আমি আগে কিন্তু রেডিমেড রাখতাম না ধুতি, জানো তো, ভীষণ ওই যে কনজারভেটিভ ছিলাম যে যদি মেয়েরা শাড়ি ইউটিউব দেখে বা যারা জানেও না তারা যদি, ছেলেরা কেন ধুতিটা ট্রাই করবে না? রেডিমেড শাড়িও হচ্ছে, করি না তো, হচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা আমি দেখলাম যে রেডিমেড ধুতিটা ভীষণ ভালো রেসপন্স পেয়েছি, প্রচুর মানে লাস্টে দিয়ে উঠতে পারছি না। সকালবেলা যদি 15-16 পিসেস বানাচ্ছি, উইদিন 2 আওয়ার্স ওগুলো মানে আমাদের আউট অফ দ্য স্টক হয়ে যাচ্ছে। আবার আমার স্টাফ বলছে দিদি আবার তৈরি করুন। তো ওগুলো আমাদের খুব ভালো রেসপন্স পাচ্ছি মেন্স কালেকশনটা। এবং ট্রাইং টু ক্যাচ দ্য জেনজি ট্রেন্ডস অলসো, যেটা আমাদের মডার্ন, তুমি বলতে পারো ট্রেডিশনাল ফ্যাব্রিক্স, যেরকম ধরো বেনারসি, তোমার টিস্যুস, যেগুলো আমরা ট্রেডিশনাল শাড়িতে ইউজ করি, ওইগুলো মডার্ন সিলুয়েটসে ক্রিয়েট করা। তো যার জন্য কি, যারা ধরো সঙ্গীত বা ধরো এখন তো বাঙালিদের মধ্যে সঙ্গীতের মধ্যে হচ্ছে এবং সবাই সবখানে শাড়ি পরে না, কিন্তু তারা ট্রেডিশনাল লুকটা, তো ইন্ডো ওয়েস্টার্নের ওপর প্রচণ্ড একটু জোর দিচ্ছি এবং ওই ট্রেডিশনাল ফ্যাব্রিক দিয়ে মডার্ন সিলুয়েটসগুলো বানাচ্ছি এবং খুব ভালো তার রেসপন্সও পাচ্ছি। কিন্তু কতটা টাইম ওগুলো, মানে সব কিছু মিলেমিশে, হাউ ডু ইউ ম্যানেজ ইওর টাইম? আই এম ব্লেসড বিং আ মাল্টিটাস্কার। তো ডান বাদ চোখ কান পেছন সব কিছু মিলে। আর বিশ্বাস করো, সকালবেলা উঠেই যখন আমার ম্যানেজারের মেসেজ আসে না, জামিল লেন ব্রাঞ্চ, কনফিল্ড রোড ব্রাঞ্চ, মেসেজ আসে গুড মর্নিং ম্যাম, তারপরে প্রথমে পুরোটা সমস্যা, আজকে আসেনি, আজকে শুটিং, এসিটা কাজ করছে না, তারপরে এইখানে ওর পায়ে ব্যথা, হ্যাঁ পায়ে ব্যথা, উপরে উঠতে পারবে না, এই বলেছে হাফ ডে চলে যাবে, আজকে 5th শাড়িটা কাউন্টারে বিক্রি হয়ে গেছে, ডিসপ্লে করা যাবে না। কিন্তু আমার কিন্তু পুরো হোমওয়ার্কটা, এই যে প্রত্যেকটা এপিসোড হয় প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমি নিজে সিলেক্ট করি, নিজে সেগুলো এপিসোডে যায়, সেগুলো মানে ওটাতেও ইনভলভ পুরোপুরি। যে কোনো লাইভ সেশন হয় তার কি কি যাবে, ইটস নট দ্যাট যে জাস্ট এই তুমি নিয়ে এসো, ওরকম না, না 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 না, পুরো জিনিসটার একটা অর্গানাইজড ওয়েতে থাকলে জিনিসটা দেখতে ভালো, এস্থেটিক লাগে। কিন্তু কখনো তোমার গিল্ট হয়েছে? ইউ বিন অ্যান অ্যাবসেন্টি মাদার, অ্যাবসেন্টি ওয়াইফ, অ্যাবসেন্টি ডটার ইন ল? I wasn't actually. You could manage that as well. Yeah, I don't think anybody can complain. Anybody can complain. আর হ্যাঁ, বিয়ের আগে আমার হাজবেন্ডকে বলেই দিয়েছি একটা জিনিস, বিজনেসে আমাকে আমার কাজের জন্য আমি কোনো রকমের হিন্ড্রেন্স চাই না। হ্যাঁ, আর সেটা he has respected that and my whole family is very proud and being whole family is proud, my clients are proud, Calcutta people যারা যারা আমাদের কাছে আসে তারা বলে যে they are very proud of me, and ওই বার্ডেনটা কিন্তু বিরাট বড়, it's a responsibility. Right. What's the vision board? Where are you looking to see yourself? ছেলে কি জয়েন করছে ব্যবসা? কোনো কিছু ফোর্স আমি ওকে করিনি, বাট হ্যাঁ ওদের থেকে আমি ইনিশিয়ালি, আমি জানো তো খুব অল্প বয়সে বিজনেসটা শুরু করেছিলাম, তো আমি ভীষণ ইন্ডিপেন্ডেন্টলি শুরু করেছি। দ্যার ওয়াজ নোবডি যে আমাকে এটা গাইড করবে, যেখানে আমার তো টোটালি আমার এই প্রফেশন আমার নিজে থেকে আলাদা করে করেছো। হ্যাঁ, তো আমার এই পাতে না কেউ মাঝখানে ঢুকে পড়ে কোনো কিছু ইন্টারফারেন্স, আমি না শুনবো, কিন্তু আমি এত ইন্ডিপেন্ডেন্টলি করেছি আমি না সেই জিনিসটাকে কাউকে ঢুকতেই দিই না কাউকে আমার পাতের মধ্যে। তো আমি জানি না, বাট মেবি হি ইজ অফকোর্স ইন্টারেস্টেড। এবারে আমার সাথে ফার্স্ট টাইম গেল বাইরে, he's still young, so I'll give him time to sort his his interest, right, and no forcing anybody, right, but ও যদি নিজে কিছু করতে চায় ওর মতো করে, পুরনো বিজনেস, পুরনো কনসেপ্ট নতুন করে রিইমাজিন করা যেটা বলে, দ্যাটস গ্রেট। যে দেশে
অ্যান্ড সানস বলে বিজনেস হতো, হ্যাঁ এক্স অ্যান্ড সানস, ওয়াই অ্যান্ড সানস। সেইখানে আমাদের দেবী ডায়েরিজেও আপনারা দেখেছেন আমরা দুজন ফিমেল এন্টারপ্রেনিয়রের ওপর ফোকাস করেছিলাম, যাদের ছেলেরা তাদের ব্যবসা জয়েন করে নতুন করে পুরনো জিনিস অথবা পুরনো জিনিসকেই আরেকটু মডার্নাইজ করে সেটাকে মানে আগিয়ে নিয়ে যাচ্ছে। ইটস দ্য মাদার্স লেগেসি অ্যান্ড দ্য মাদার্স বিজনেস। আই উইশ ইউ দ্য সেম। আমার মনে হয় এই এপিসোডটা অনেক মেয়েরা যারা দেখছেন, যাদের স্বপ্ন আছে কিছু নিজের করার, সেটা বাড়ি থেকে আচারের ব্যবসাও হতে পারে, হোম শেফ হতে পারে, বেকার হতে পারে, বাচ্চা ইয়াংস্টার্সরা আজকাল তো ইনস্টাগ্রামের মারফত অনেক কিছু, এই ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউটিউব সব কিছু যে খারাপ তয় নয়, ইট হ্যাজ অলসো হেল্প ইউ। সবাইকে যে বড় স্টোর করে বিক্রি করতে হবে তাও নয়, না you can do it virtually as well. There's so much to learn from someone like Laliadi. I'm so grateful that you are part of Business in Bengal, and I would like to tell our viewers and those listening that আমাদের Business in Bengal series আমরা অনেক সময় এই কোয়েশ্চেনটা পাই যে is it only for big businesses, যেরকম শালিমারের হীরক এসেছিলেন বা অঞ্জলি জুয়েলার্স। Even a big business starts out like a small dream. And this Business in Bengal series is for the dreamers. So whether you have a really big skincare brand, or you have a huge sari brand or jewelry brand, or you are a family business, or you're a first generation entrepreneur like Laliadi, this is really the place where you can come and share your stories. And I think আমিও নিজেকে একটা ক্রিয়েটিভ এন্টারপ্রেনিয়র বলি, এটা আমার ব্যবসা, আই এম আর্নিং ফ্রম দিস, though it's going to probably take me 30 years if I survive to reach anywhere where women like you have reached. But thank you for never giving up, and thank you for proving যে মেয়েদের বিয়ে হয়ে গেলে বাচ্চা হয়ে গেলে একটা certain age reach করলে we need to slow down, we have to prioritize the child's upkeep or the husband's health. I think আমি এটা অলওয়েজ বিলিভ করি যে women are born multitaskers. Men should actually learn from us. And আমরা ওই দশভুজার মতন we can really do so many things provided we have support, যেটা it's very important, self belief, যেটা তুমি বললে, always have that confidence, and most importantly we remain honest to the initial vision with which we started the business. I think that has been my learning from this beautiful episode with the beautiful Lalia Dattagupta, looking, as I said, absolutely like immaculate as her lives. I wish you much more success. May the story of Bengal's weavers, jara jewelry banan, craftsmen, reach the corners of the earth through you. কেমন লাগলো তোমার এখানে এসে বলো? অসম্ভব ভালো লাগলো, অসম্ভব। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস প্ল্যাটফর্ম, ফর হ্যাভিং মি ওভার। থ্যাংক ইউ। আর তোমার যারা সাবস্ক্রাইবার তাদের একটু বলো ক্রস পলিনেট হোক, to follow, like and share this video, and also subscribe to our channel. If you can give a kind shout out to them. Thank you so much, Piyu, for having me over, and once again do subscribe to her channel. She's doing so well and she's making me feel comfortable, so she'll be making others feel comfortable too. And also she's been promoting lot of people, lot of entrepreneurs, and especially the women she is. Absolutely always আমার মনে হয় যারা আমাকে না অনেকে জিজ্ঞেস করে যে তুমি কি খালি টলিউডের প্রতি তোমার একটু ভালোবাসা বেশি আছে, তো আমিও তখন উত্তর দিই তোমার মতন আমি খুব ইয়াং এন্টারটেনমেন্ট এডিটর ছিলাম, তো 23 বছর বয়সে আই ইন্টারভিউড অমিতাভ বচ্চন, তো আমার কাছে ওই স্টারের ব্যাপার না, কিন্তু ওনারাও তো এন্টারপ্রেনিয়র, দে আর ফ্রিল্যান্সার্স, দে আর সেলফ এমপ্লয়েড, সো মাচ টু লার্ন ফ্রম এভরি গেস্ট আই ইন্টারভিউ। মে মোর উইমেন continue to chase their dreams, be it the Indian cricket team, be it entrepreneurs who love to design and sketch, be it little girls like my sister who dreams to be a chef someday and do a fusion of Bengali cuisine with world cuisine. Let us never stop our girls and never মানে আমাদের এটা মনে হোক কি আমরা কি পারবো, আমাদের যেন এইভাবেই মানুষ করা হোক কি বলা হোক যে তুই পারবি, আর কেউ না পারুক তুই পারবি। যাই হোক, এই এপিসোডটা কীরকম লাগলো আমাদের জানাবেন। লালিয়াদি শাড়ি পরে যদি ছবি পাঠাতে চান আমাদের প্লিজ পাঠান, we will definitely share it with her, and I'm sure as any entrepreneur ওই validation, appreciation, even constructive criticism and feedback will help her in the journey forward. I hope in the Business of Bengal series we see many more entrepreneurs,
আর একটু উইমেনদের প্রতি সফট কর্নার আছে, আই ওয়ন্ট লাই। ব্রিং দ্যাম অন অ্যান্ড লেট আস ডিসপেল দিস মিথ যে এখানে কিছু হচ্ছে না, এখানে খালি মুড়ির দোকান আর ইউনো আলুর চপের দোকান হচ্ছে না। এখানেও মেয়েরা স্বপ্ন দেখছে, এখানেও মেয়েরা ব্যবসা চালাচ্ছে, এখানেও কোনো মায়ের ছেলে মায়ের ব্যবসা জয়েন করছে। ইটস আ বিউটিফুল স্টোরি। নেক্সট উইকে আবার একটা গল্প নিয়ে আসবো, আশা করি আমাদের সাথে থাকবেন। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার।